আচ্ছা, ঠিক আছে। তো আমরা মূলত কলামের ডিজাইন এবং হচ্ছে কলামের বেসিক বিষয়গুলো আহ, করব। বাট আমরা এটা হচ্ছে নিলসনের বই, তোমরা জানো। এই বইটাই আমাদের অধিকাংশ ক্ষেত্রে রেফারেন্স বুক হিসেবে ব্যবহার করি আমরা। তো ডিজাইন অফ কংক্রিট স্ট্রাকচার অ্যান্ড ফান্ডামেন্টাল এজাম্পশন, এখানে কিছু বিষয় প্রয়োজন হবে, যেটা হচ্ছে কলাম ডিজাইনের ক্ষেত্রে। আমরা যখন কলামের মূলত কলামের ডিজাইন বা অ্যানালাইসিস, এটা হচ্ছে খুব সম্ভবত শর্ট কলাম, এটা হচ্ছে চ্যাপ্টার 9-এ। বাট এখানে কিছু বিষয়, সেটা হচ্ছে চ্যাপ্টার 3 রেফারেন্স নিয়ে আসছে, যে সাপোজ ফিগার 3.2। এখানে আরো কিছু বিষয় যেটা হচ্ছে চ্যাপ্টার 3 একটা পার্ট কভার করছে, যার কারণে আমি চ্যাপ্টার 3টা আগে একটু দেখে আসি কোন বিষয়গুলো আমাদের জন্য লাগবে। আচ্ছা, ঠিক আছে। তো এখানে আমরা যদি আসি, এগুলা তোমরা অলরেডি RCC 1-এ দেখে আসছো, এই যে ফান্ডামেন্টাল অ্যাজাম্পশন ফর রেইনফোর্স কংক্রিট বিহেভিয়ার, এগুলো তো বিভিন্ন পরীক্ষায় আসে। তো এখানে বিহেভিয়ার অফ মেম্বার সাবজেক্টেড টু এক্সিয়াল লোডস, দেখো এক্সাম্পল মানে সেকশন 3.5-এ, যে আরসিসি মেম্বার, যে মেম্বার গুলো এক্সিয়াল লোড থাকে। এখন কলামের ক্ষেত্রে কি হয়? কলামের ক্ষেত্রে কলামের ক্ষেত্রে লোডটা এক্সিয়ালি আসে, তাই না? তার মানে এই এক্সিয়াল লোড যখন কাজ করে, তখন আরসিসি মেম্বার্স গুলোর বিহেভিয়ার কিরকম দেখায়, এই সেকশনটাতে এটা আলোচনা করা আছে। আমি সাজেস্ট করবো তোমাদের যদি সময় থাকে এই বিষয়গুলো একটু পড়ার, মানে মেন বইটা একটু মানে একটু রিডিং পড়ার অ্যাটলিস্ট। একেবারে এখানে একেবারে হুবহু সবগুলো বিষয় পড়তে হবে, বিষয়টা এরকম না। বাট সাপোজ এই যে কলামের চ্যাপ্টারটা, এটা একটু রিডিং পড়া, যে কি কোন ওয়েতে তারা মানে আলোচনাটা করছে, বিষয়গুলো অনেকগুলো বিষয় ক্লিয়ার হবে। তো এখানে এক্সিয়াল কম্প্রেশন, তার মানে এক্সিয়াল লোড যদি থাকে, তো নর্মালি বিল্ডিং এর ক্ষেত্রে আমরা জানি বিম এবং কলাম, তাই না? তো বিমের ক্ষেত্রে আমরা যে মেম্বার গুলো বা ফ্রেমের মধ্যে মেইন এলিমেন্ট হচ্ছে কি, বিম এবং হচ্ছে কলাম, তাই না? তো বিমের ক্ষেত্রে লোড গুলো আসে হচ্ছে পারপেন্ডিকুলার ডিরেকশনে। সাপোজ আমরা এটা তো মানে আমি একেবারে মনে হয় বেসিক বিষয়গুলো করলাম, যে একটা বিমের ক্ষেত্রে যে লোড গুলো আসে, এটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিরেকশনে। তো বিমের বেন্ডিং যেটা হয়, বিমের বেন্ডিংটা হয় এরকম, যে নিচের দিকে বেন্ডিং হয়, তাই না? তো নিচের দিকে বেন্ডিং হলে এখানে ক্লিয়ারলি বোঝা যায় যে উপরের পার্টে কম্প্রেশন হয় এবং নিচের পার্টে টেনশন হয়। কম্প্রেশন মানে হচ্ছে এখানে চাপ কাজ করে, উপরে ফাইবার গুলো চাপ কাজ করে, এবং হচ্ছে টেনশন মানে হচ্ছে কি এখানে টান কাজ করে, নিচে বটম ফাইবার যেটা আছে এটা হচ্ছে টান কাজ করে। আমরা সিম্পলি সাপোর্টেড বিমের কথা বিবেচনা করতেছি। বাট ইন কেস অফ এক্সিয়াল মেম্বার, বা যেটা যে লোডটা হচ্ছে এক্সিয়াল লোড কাজ করে, তার মানে এক্সিয়াল বিমের মধ্যে কিন্তু বিমের মেইন অ্যাজাম্পশন কিন্তু এখানে কোনো এক্সিয়াল লোড থাকে না, তাই না? বিমের ক্ষেত্রে এরকম এক্সিয়ালি কোনো লোড থাকে না, বা এক্সিয়াল লোড থাকতে পারে, বাট আমরা ডিজাইন যেটা করি নর্মালি সেটা হচ্ছে এরকম ট্রান্সভার্স লোডের জন্য। তো কলামের ক্ষেত্রে হচ্ছে এক্সিয়াল লোডটা কাজ করে। সাপোজ কলামের উপরে যখন একেবারে আমরা পারপেন্ডিকুলার ডিরেকশন উপর থেকে এক্সিস বরাবর, এই কলামের এক্সিস বলতে কি লঙ্গিচুডাল ডিরেকশন বরাবর যে সেন্ট্রয়েড, এটা হচ্ছে এক্সিস। তো এক্সিস বরাবর যে লোডটা কাজ করে, এটা হচ্ছে এক্সিয়াল লোড। এখন এক্সিয়াল লোড মূলত কলামের ক্ষেত্রে কাজ করে, এবং এটাও নর্মালি কি হয়, কম্প্রেশন হয়, তাই না? এক্স্যাক্টলি কম্প্রেশন। আহ এই আমাদের আরসিসি বিল্ডিং এর ক্ষেত্রে টেনশন এটা খুব আসে, বাট মানে টেনসাইল মেম্বার হিসেবে, যেমন আমরা হচ্ছে ট্রাসের ক্ষেত্রে অনেক সময় কম্প্রেশন এবং টেনশন মেম্বার পাই, যে একটা মেম্বার হচ্ছে কম্প্রেশন নিচ্ছে আর একটা টেনশন নিচ্ছে। তো কংক্রিটের মেইন একটা প্রিন্সিপাল ছিল, তোমরা যখন RCC 1-এ পড়ছি আমরা, যে কংক্রিট হচ্ছে কম্প্রেশনে খুব উইক, মানে কম্প্রেশনে খুব স্ট্রং বাট টেনশনে খুব উইক। মানে কংক্রিট কম্প্রেশন যতটুকু নেয়, টেনশন নেয় তার 10 ভাগের 1 ভাগ, মানে তো কম নেয়। একেবারে যে 10 ভাগের 1 ভাগে এটা 100% ওরকম না, বাট রেঞ্জটা এরকম, যে প্রায় 10 গুণ কম লোড নেয় টেনশনে। তো এখানে হচ্ছে এক্সিয়াল কম্প্রেশনে। তো এখানে নর্মালি একটা আহ, দেখো আমরা এইটা, এই যে আহ, দেখানো হয়েছে যে কলাম গুলো, এটা হচ্ছে লঙ্গিচুডাল বার, মানে এরকম থাকতে পারে, এবং হচ্ছে যে এটা স্পাইরাল থাকতে পারে। এখানে বিভিন্ন বিষয়গুলো এখানে আলোচনা করা আছে। তো আমরা আসি ইলাস্টিক বিহেভিয়ার। এখানে একটা ফিগার আছে, যে এটা হচ্ছে ট্রান্সফর্ম সেকশন অফ এক্সিয়াল কম্প্রেশন, মানে একটা কলামের সেকশন, যে কলামের সেকশনে এখানে রেইনফোর্সমেন্ট দেয়া আছে, তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়াল সেকশন।
তো আমরা এখানে একটা রিলেশন পাই যখন স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম আঁকি। স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম আঁকলে হুকস ল অনুযায়ী আমরা জানি যে স্ট্রেস স্ট্রেনের সমানুপাতিক, তাই না? স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। এখন স্ট্রেস এটা যদি এফএস দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলে স্ট্রেসকে আমরা কি এফএস দ্বারা রিপ্রেজেন্ট করলাম। এফএস ইজ ইকুয়াল টু, তাহলে কি হবে, এফএস ইজ সমানুপাতিক স্ট্রেন এপসাইলন এস। তো এই সমানুপাতিক চিহ্ন উঠায় দিয়ে আমরা এখানে লিখতে পারি যে এফএস ইজ ইকুয়াল টু মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল, মানে ইএস ডিভাইড বাই এপসাইলন এস, তাই না? অনুরূপভাবে আমরা কি লিখতে পারবো, অনুরূপভাবে আমরা লিখতে পারবো যে এফসি কংক্রিটের জন্য, কংক্রিটের জন্য হবে এখানে হচ্ছে ইসি ইন্টু এপসাইলন সি, এটাই তো, ইসি গুণন এপসাইলন সি। তো আমরা যদি এখানে এপসাইলন এস টা এক পাশে রাখি, তাহলে মানে এফএস ডিভাইড বাই ইএস হয়। আর এখানে যদি এপসাইলন সি টা রাখি, তখন এফসি ডিভাইড বাই ইসি হয়। এখন একটা আহ, কি বলে কলাম, কলামের উপর যখন আমরা লোড দিচ্ছি, তো এই কলামটা যদি স্ট্রেন হয় বা কলামটার যদি ডিফর্মেশন হয়, তাহলে কলামের ডিফর্মেশন হলে একেবারে সমান তালে ডিফর্মেশন হবে, যেহেতু আমরা কি কম্প্রেশন দিচ্ছি বা মানে এক্সাক্টলি লোডটা দিচ্ছি। তার মানে এখানে ডিফরমেশনটা কি একেবারে সমান তালে হবে। তো ডিফরমেশন যদি সমান হয়, তার মানে হচ্ছে যে কলামটা এই পজিশনে ছিল, এখন এই পজিশনে ছোট হয়ে গেল। কলামের মধ্যে কি থাকে, কলামের মধ্যে থাকে হচ্ছে কংক্রিট এবং স্টিল। তার মানে এই কলাম যদি ডিফরমেশন হইতে হয়, তাহলে কংক্রিটের যে পরিমাণ ডিফরমেশন হবে, এট দ্য সেম টাইম স্টিলের একই পরিমাণ ডিফরমেশন হইতে হবে, তাই না? এবং এটা হচ্ছে একটা মানে অ্যাজাম্পশন, অ্যাজাম্পশন না, উপর দিক থেকে যেহেতু লোডটা আসতেছে, যদি কংক্রিট এখানে টোটাল কলামটা যদি ডিফরমেশন হয়, এখানে যে স্টিল আছে এই স্টিল যে পরিমাণ ডিফরমেশন হবে, সাথে সাথে এই কংক্রিটও একই পরিমাণ ডিফরমেশন হবে। আর ডিফরমেশন থেকে আমরা কি স্ট্রেন বের করতে পারি, তার মানে স্ট্রেন দুইটার স্ট্রেনই সমান হবে কি বলে কম্প্রেশন মেম্বারের ক্ষেত্রে বা যখন চাপ কাজ করে। তো দেন আমরা এখান থেকে যে ইএস এবং ইসি এই মানটা পাবো, এখান থেকে ইএস এর মান কত পাবো, যে এফ এস ডিভাইডেড বাই ইএস, বড় হাতের ইএস। আর এখান থেকে এপসাইলন সি এর মান পাবো কি, এফ সি ডিভাইডেড বাই ইসি। তো এইটা একটু যদি আমরা করি, তার মানে যে এফ এস ইজ ইকুয়াল টু, আমরা হচ্ছে এফ এস টাকে এক পাশে রেখা এই ইএস টাকে যদি এই পাশে নিয়ে যাই, তার মানে এরকম একটা ফরম্যাট পাই যে এফ এস ইজ ইকুয়াল টু ইএস ডিভাইড বাই ইসি ইন্টু এফ সি। তো এই ইএস ডিভাইড বাই ইসি এটাকে বলা হচ্ছে মডুলার রেশিও বা এন, এগুলো আমরা অলরেডি জানি। তার মানে এফ এস ইজ ইকুয়াল টু এন এফ সি। এই ইকুয়েশন কিন্তু আমরা অলরেডি ইউজ করছি, এফ এস ইজ ইকুয়াল টু এন এফ সি, তাই না? এখন এই ইকুয়েশনের মানিটা কি আসলে, বা এটা দ্বারা কি বোঝায়? আচ্ছা, ঠিক আছে। তার মানে মেইন ইকুয়েশন হচ্ছে কি, এফ এস ইজ ইকুয়াল টু এন এফ সি। আমরা এই ইকুয়েশনটা নিয়ে আলোচনা করতেছি। এখন এই ইকুয়েশনটা বলতে কি বোঝাচ্ছে দেখো, এটা হচ্ছে আমরা এই যে ইকুয়েশনটা ড্রাইভ করা হয়েছে সেটা হচ্ছে কি, এই যে এক্স্যাক্টলি কম্প্রেশন মেম্বারের ক্ষেত্রে বা এটা টেনশন মেম্বারের ক্ষেত্রেও প্রযোজ্য, সমস্যা নাই, যদি এই যে ইসি ইজ ইকুয়াল টু ইএস এর মান সমান হয় আর কি। তো তখন আমরা এই একটা রিলেশন পাই। তো এইটার মানেটা হচ্ছে, যখন কলামের উপর লোড দিচ্ছি আমরা ভার্টিক্যাল বরাবর, কলামের উপর কি, এখানে যখন লোড দিচ্ছি, তো কলামের এই লোডটা কে কে নিবে, এই লোড নিবে হচ্ছে এখানে যে কংক্রিট আছে, কংক্রিট কিছুটা লোড নিবে। আর এখানে যে স্টিল আছে লঙ্গিচুডাল স্টিল, এই স্টিল কিছু লোড নেবে। এখন কে কতটুকু লোড নিবে এটা আমরা বের করতে যাচ্ছি। তার মানে কে কতটুকু স্ট্রেস ডেভেলপ হচ্ছে, কার কাছে কতটুকু স্ট্রেস ডেভেলপ হচ্ছে, সেটা যদি আমরা বের করতে পারি, তাহলে কে কতটুকু লোড নিবে সেটাও আমরা বের করতে পারবো। এখন আমরা এই রিলেশনটা এখানে বের করছি, যে কংক্রিট এখানে যতটুকু লোড নিবে, স্টিল নিবে তার এন গুণ বেশি। দেখো ইকুয়েশনটা কিন্তু তাই বলে যে আহ যদিও কম্প্রেশন, কংক্রিটও কম্প্রেশন নিচ্ছে, স্টিলও কি এখানে কম্প্রেশনে নিচ্ছে, টেনশন কিন্তু না। আমরা জানি যে স্টিল অনেক বেশি টেনশন নিতে পারে কংক্রিটের তুলনায়। যেমন কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ কত, মাত্র 3,000 4,000 5,000 এরকম হয়, তাই না? কিন্তু স্টিলের টেনসাইল স্ট্রেংথ কত, 60,000 পিএসআই অথবা 70,000 পিএসআই, 72,500 পিএসআই, অনেক বেশি, তাই না? তার মানে ওইটা কিন্তু টেনশন, বাট এখানে আলোচনা করতেছি কম্প্রেসিভ স্ট্রেংথ এর ক্ষেত্রে।
কংক্রিট যে পরিমাণ কম্প্রেসিভ স্ট্রেস নেয়, স্টিল নেয় তার n গুণ বেশি। তার মানে স্টিল কম্প্রেশনও অনেক স্ট্রং। কংক্রিটের তুলনায় স্টিল কি কম্প্রেশন অনেক বেশি নিতে পারে। কতটুকু নিতে পারে? দেখো এখানে এফসি এর মান যদি হয়, মনে করলাম যে 1000 পিএসআই, তাহলে এন এর মান মনে করো যে 800 বা মানে 8 অথবা 9 হইতে পারে। তার মানে এফএস এর মান কিন্তু কত হইতেছে? এফসি এর মান যদি 1000 হয়, এন এর মান যদি ধরলাম 8, তাহলে এফএস এর মান কিন্তু 8000 হচ্ছে। তার মানে কংক্রিট যদি 1000 পিএসআই, 1000 মানে পাউন্ড লোড নেয়, তাহলে স্টিল এট দ্য সেম টাইম এই সেকশনে যে স্টিল গুলো আছে, এই স্টিল নিবে কত গুণ? স্টিল নিবে 8000 পাউন্ড লোড নেবে। এতটুকু কি ক্লিয়ার? আচ্ছা, একটু রেসপন্স করো, নাহলে তো মানে বুঝতে পারবো না যে বুঝতেছো কিনা। এই যে যে কথাটা বললাম এতটুকু ক্লিয়ার কিনা? জি ভাই। আচ্ছা, তাহলে আমরা এই ইকুয়েশন এখন এই যে মূলত যে টোটাল কলাম কতটুকু লোড নিবে, তাহলে কলাম লোড নিবে হচ্ছে কি, এখানে আমরা আগেই বললাম যে এখানে যে পরিমাণ কংক্রিট আছে, কংক্রিট যে পরিমাণ লোড নিবে, এবং হচ্ছে যে এই স্টিল যত পরিমাণ যতটুকু আছে এই স্টিল কিছু লোড নিবে। তার মানে আমরা টোটাল কলাম মানে টোটাল কলামের লোডটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পি অফ সি, মানে হচ্ছে কি যে লোডটা হচ্ছে কি কি কিতে নিবে, কংক্রিট যে পরিমাণ লোড নিবে। আর একটা হচ্ছে পিএস, একটা হচ্ছে পিসি প্লাস পিএস। এখন পিসি বলতে কি বোঝাচ্ছে, যে কংক্রিট কি পরিমাণ লোড নেবে। তাহলে আমরা কংক্রিটের যদি স্ট্রেস মানে স্ট্রেসকে কংক্রিটের স্ট্রেসকে যদি এরিয়া দ্বারা গুণ করি, তাহলে আমরা লোড পাই, তাই না? স্ট্রেস সমান কত? স্ট্রেস সমান হচ্ছে মানে পি ডিভাইডেড বাই এ, লোড ডিভাইডেড বাই এরিয়া। এখন এই স্ট্রেস কে যদি এরিয়া দ্বারা গুণ করি, তাহলে কি আমরা পি এর মানটা পাবো না, বা লোডের মান পাবো? তাহলে এখানে কংক্রিটের স্ট্রেস কে কংক্রিটের এরিয়া দ্বারা গুণ করলে, এবং স্টিলের স্ট্রেস কে স্টিলের এরিয়া দ্বারা গুণ করলে আমরা হচ্ছে টোটাল লোডটা পাবো। তার মানে হচ্ছে এফ এ মানে এফসি গুণন এসি, এফএস গুণন এএসটি, এএসটি দ্বারা স্টিলের এরিয়াকে বোঝানো হচ্ছে। তাহলে এই দুইটা মিলে হচ্ছে আমরা টোটাল লোড, তাই না? এটা হচ্ছে টোটাল কলামটা কি পরিমাণ লোড দিবে। এখন এই এফএস সমান আমরা একটু আগে প্রমাণ করে আসলাম এনএফসি। তার মানে এটাকে আমরা একটু সিম্পলিফাই করতে পারি। সেটা হচ্ছে পি ইজ ইকুয়াল টু, এখান থেকে যদি আমরা এফসি কমন নিই, দুই পাশে এফসি আছে, এফসি কমন নিলাম, তার মানে এসি প্লাস এন এন এএসটি। ঠিক আছে? তার মানে টোটাল মানে অ্যাকচুয়ালি যখন একবার টোটাল এক্সিয়ালি লোড করতেছে, তখন কলামের ক্যাপাসিটি বা কলাম কি পরিমাণ লোড নিতে পারতেছে, কলাম হচ্ছে এই পরিমাণ লোড নিতে পারবে। এটা হচ্ছে একেবারে বেসিক যে ইকুয়েশন, যে ইকুয়েশন থেকে মূলত অন্যান্য ইকুয়েশন গুলো আসছে। তো এটা হচ্ছে, তো এইটাকে আমরা আরেকটু সিম্পলিফাই করে লিখতে পারি। এই ইকুয়েশনটাকে আরেকটু সিম্পলিফাই করে লেখা হয়েছে। সেটা হচ্ছে যেহেতু আমাদের কি বলে, আচ্ছা এখানে আসি, এখানে আসি। সেটা হচ্ছে ট্রান্সফর্ম সেকশন এখানে ইউজ করা হয়েছে। ট্রান্সফর্ম সেকশনটা কি? ট্রান্সফর্ম সেকশন হচ্ছে যে এখানে তো কংক্রিট আছে, এই যে কংক্রিট গুলো হ্যাশ চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে, আর এখানে যে স্টিল আছে স্টিল গুলোকে এই চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে। তো এখানে স্টিল আমরা জানি যে কংক্রিটের তুলনায় এন গুণ বেশি লোড নেয়। তার মানে স্টিলের এরিয়াকে আমরা যদি কংক্রিটের ইকুইভ্যালেন্ট এরিয়াতে রূপান্তরিত করি, তাহলে এখানে টোটাল এরিয়া যদি স্টিলের এএসটি পরিমাণ থাকে মানে টোটালটা, তাহলে এখানে এই এই স্টিলের ইকুইভ্যালেন্ট কংক্রিটের এরিয়া দ্বারা যদি আমরা ট্রান্সফার করার চেষ্টা করি, তখন সেটা এন গুণ অফ এএসটি হবে, তাই না? এএসটি এর এন গুণ এরিয়া আমাদের বেশি দিতে হবে। তো এখানে এন এএসটি যেহেতু দুই পাশে আছে, এই কারণে দুই দ্বারা ভাগ করা হয়েছে। কিন্তু টোটাল এরিয়া কত? এখানে হচ্ছে এএসটি পরিমাণ এরিয়া আছে এই তিনটা মিলে, আর এখানে হচ্ছে এন এএসটি পরিমাণ এরিয়া। আমাদের ইকুইভ্যালেন্ট যখন সেকশন আঁকতেছি, তখন এন এএসটি পরিমাণ এরিয়াটা আমাদের এখানে দেয়া লাগতেছে। তাহলে এখানে টোটাল টোটাল যেটা এরিয়া আমরা কিভাবে পাবো, যে টোটাল কংক্রিটের এরিয়া প্লাস স্টিলের এরিয়া। তো এখানে আমরা টোটাল এরিয়াটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, যে এসি প্লাস এন মাইনাস মানে এন এএসটি, টোটাল এরিয়া, টোটাল স্টিলের ইকুইভ্যালেন্ট যে এরিয়া লিখলাম। তো এখানে স্টিলের এরিয়া যে আমরা বের করে নিলাম, স্টিল গুলো যে কংক্রিটের ইকুইভ্যালেন্ট মানে করলাম, তো সেটাকে যদি ফিল আপ করে দেই,
যে এখানে দেখো টোটালটা ব্যবহার করা হয়েছে। তো সেটা ফিল আপ করলে এখান থেকে এএসটি থেকে এএসটি থেকে কি এন এএসটি থেকে একটা এএসটি পরিমাণ কমে যাবে। তার মানে এখানে ইকুয়েশন থাকে হচ্ছে n-1 এএসটি। আর যেহেতু এক পাশে দেখানো হয়েছে, তার মানে হচ্ছে কি এখানে দুই দ্বারা ভাগ। তার মানে এখন এটা টোটাল এরিয়া কত? টোটাল এরিয়া হচ্ছে এজি, মানে হচ্ছে গ্রোস এরিয়া। আমরা হচ্ছে এই টোটাল এরিয়া এটা নিতে পারবো, আর হচ্ছে কি প্লাস n-1 এএসটি। তার মানে এইটা এইটা এই চারটা মিলে n-1 এএসটি। তো আমরা দেখো এই সেকশন যেই কথা, এই সেকশন এই সেকশন একই কথা। এখানে আমরা এই টোটাল এই এরিয়াটা নিয়েও কাজ করতে পারি, এই এরিয়া নিয়েও কাজ করতে পারি। তো অনেক ক্ষেত্রে ইকুয়েশনটা আমরা এভাবে তখন লিখতে পারি যে এই যে এফসি গুণন এসি প্লাস এন এএসটির পরিবর্তে, এসি প্লাস এন এএসটির পরিবর্তে আমরা হচ্ছে এজি প্লাস n-1 এএসটি এটা লিখতে পারি। তাহলে দেখো এখানে এই ইকুয়েশনটার পরিবর্তে বা ভিতরের এতটুকুর পরিবর্তে আমরা এই ইকুয়েশনটা লিখলাম, এজি প্লাস n-1 এএসটি। তাহলে এই ইকুয়েশন দিয়েও আমরা হচ্ছে কি পি এর মান বের করতে পারবো। এখানে সুবিধা হচ্ছে এখানে কংক্রিটের এরিয়া বের করা লাগতো, তার মানে টোটাল গ্রোস এরিয়া থেকে এই স্টিলের এরিয়া বিয়োগ করে কংক্রিটের এরিয়া বের করা লাগতো। এখানে আমরা একেবারে গ্রোস এরিয়াটাই ইউজ করতে পারবো, এই জি। আচ্ছা, তো এই ছিল একেবারে বেসিক যে কলাম কি পরিমাণ লোড নেয়। এখানে একটা ম্যাথ ছিল, আই থিঙ্ক আমার মনে হয় যে এটা তোমরা সবাই করছো, এবং হচ্ছে আরসিসি ওয়ানেও ছিল, যে এখানে কলামটা হচ্ছে যে 16/20 আছে, রেন 6টা 9 নাম্বার বার দেয়া আছে। এখন কংক্রিটের স্ট্রেস দেয়া আছে, এফসি এর মান দেয়া আছে 1200 পিএসআই। তো কি পরিমাণ কংক্রিট কি পরিমাণ লোড নেবে এবং স্টিল কি পরিমাণ লোড নেবে, জাস্ট আমরা টোটাল লোড বের করে কংক্রিট কংক্রিট কি পরিমাণ লোড নিচ্ছে এবং স্টিল কি পরিমাণ লোড নিচ্ছে এটা বের করা আর কি। এই একটা ম্যাথ ছিল। আচ্ছা, আই থিঙ্ক আমরা যতটুকু বিষয় আছে সে বিষয়গুলো আমরা এখানে পাইলাম। আচ্ছা, দেন আরো কিছু বিষয় এখানে আছে। সেটা হচ্ছে এটা তো নর্মালি ইলাস্টিক রেঞ্জের মধ্যে আমরা এই কোয়েশ্চেন গুলোতে বের করতে পারবো। বাট এটা যদি ইন ইলাস্টিক রেঞ্জের মধ্যে হয়, মানে হচ্ছে কি নন লিনিয়ার যদি হয়, তখন আমরা এখানে এই ইকুয়েশনটাকে একটু চেঞ্জ করা হয়, যেটা হচ্ছে আমরা পরবর্তীতে পাই। এইটা হচ্ছে আমরা এই কংক্রিটের টোটাল এরিয়াকে 100% তখন আর নিতে পারি না। এটা হচ্ছে 0.85 এফসি প্রাইম এসি, 0.85 এফসি প্রাইম এসি অ্যান্ড এফ ওয়াই গুণন এএসটি। এটা হচ্ছে নমিনাল মোমেন্ট বা নমিনাল ফোর্স যেটা। তো এইটার সাথে আবার আমাদের কিছু ফ্যাক্টর গুণ হবে। যাই হোক, এগুলো আমরা কলামের চ্যাপ্টারে গিয়ে জানবো। তো এই পর্যন্ত আমি যে ইকুয়েশনটা বেসিক যে ইকুয়েশনটা দেখাইলাম, এটাতে কারো কোনো প্রবলেম আছে কিনা? কারো আই সমস্যা থিঙ্ক আছে কি? মনে হয় না ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখন চ্যাপ্টার 9 আসি। অ্যাকচুয়াল যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে শর্ট শর্ট কলাম, তাই না? আমরা হচ্ছে যে, তো এক্সিয়াল কম্প্রেশন। তো এই যে যে আহ, বিষয়গুলো আমরা জেনে আসলাম, এই বিষয়গুলো এখানে হচ্ছে যে মেনশন করে আমাদের এখানে যে বিষয়গুলো ছিল এই বিষয়গুলো এখানে আসছে। তো এখানে আরো কিছু বিষয় দেখানো হয়েছে। সেটা হচ্ছে আমরা জানি যে কংক্রিট কি বলে কলামের ক্ষেত্রে যে যত পার্সেন্ট রেনফোর্সমেন্ট ইউজ করা যায়, তার মানে হচ্ছে কি রেনফোর্সমেন্ট রেশিও, যেটাকে আমরা রো দ্বারা প্রকাশ করি। তো কলামের ক্ষেত্রে এটা হচ্ছে 1% থেকে 8% পর্যন্ত রাখতে হয় এসআই কোড অনুযায়ী। কলামের ক্ষেত্রে 1%, মিনিমাম হচ্ছে 1%, আর হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে কত 8%, মানে হচ্ছে রো এর মানটা, রো এর মানটা স্টিল ডিভাইড বাই গ্রোস এরিয়া যেটা। তো এই 1% থেকে 8% এটা রাখা হয়। তবে নর্মালি যেটা মোস্ট কলাম আর ডিজাইন উইথ দ্য রেশিও বিলো 0.4, তার মানে 0.04, তার মানে 4%-এর নিচে রাখা হয় অধিকাংশ ক্ষেত্রে। কেউ যদি 8% পর্যন্ত রাখে, তো দেখা যায় যে 4% যদি রাখি, সাপোজ কখনো কোনো একটা সেকশনের এনফোর্সমেন্ট রেশিও হচ্ছে 4%, মানে অ্যাকচুয়াল যখন ডিজাইন করা হয়, সাপোজ এখানে এনফোর্সমেন্ট রেশিও হচ্ছে 4%, ঠিক আছে? সরি, আচ্ছা, মানে রেইনফোর্সমেন্ট রেশিও হচ্ছে 4%। তো 4% দিলে এখানে এই সেকশনে এতটুকু সেকশনে
যতটুকু রেনফোর্সমেন্ট আসে। এখন কখনো আমরা জানি তো রেনফোর্সমেন্ট এটা কি স্লাইসিং, মানে কি বলে, এটা ওভারল্যাপ করতে হয়, তাই না? তো একটা এখানে মনে করলাম যে 4% দিয়ে রেনফোর্সমেন্ট এরকম আছে, আমি একটা সেকশন, টিপিক্যাল একটা সেকশন ধরলাম। তো এখানে 4% আছে। তো উপরে গিয়ে এখানে হচ্ছে যে এটা আবার ওভারল্যাপ বা এখানে জয়েন দেয়া লাগ দেয়া লাগছে। এখন এই যেখানে আমরা জয়েন দিব, তার মানে জয়েন দিলে এখানে কিন্তু একই জায়গায় দুইটা রিনফোর্সমেন্ট চলে আসতেছে, বা দুইটা স্টিল চলে আসতেছে। তার মানে যদি এখানে 4% থাকে, এখানে কিন্তু রেনফোর্সমেন্ট রেশিও 8% হয়ে যাচ্ছে, তাই না? যেখানে আমরা ল্যাপিং দিব বা যেখানে জয়েন দিব, সেখানে কিন্তু অটোমেটিক ডাবল হয়ে যাচ্ছে। বা ল্যাপিংটা, হ্যাঁ, সব সময় তো আর সব একই লেভেলে দেওয়া হয় না, আলাদা আলাদা লেভেলে দেওয়া হয়। বাট যদি একই লেভেলে পড়ে তখন কিন্তু এটা ডাবল হয়ে যাচ্ছে তখন। তার মানে এই কারণে অধিকাংশ ডিজাইনের ক্ষেত্রে রেনফোর্সমেন্ট রেশিওটা বা রো এর মানটা এটা হচ্ছে 3% থেকে 4%, এটা ম্যাক্সিমাম 4%, একেবারে ম্যাক্সিমাম 3% বা তার তুলনায় ছোট রাখলে সবচেয়ে বেটার হয়। আচ্ছা, তো আমরা যে ইকুয়েশন গুলো দেখে আসছি, এই ইকুয়েশন গুলি অলরেডি আবার এখানে নিয়ে আসা, যে আমরা এই ইকুয়েশনটাই কিন্তু দেখে আসলাম যে টোটাল যে পরিমাণ লোড নেয়, এক্সিয়াল লোড নেয় একটা কলাম, সেটা হচ্ছে এই ইকুয়েশন। তো আমরা এই ইকুয়েশনে দেখছি নমিনাল ইকুয়েশন, যে 0.85 এফ সি প্রাইম এসি এফ ওয়াই ইন্টু এএসটি। তো আমরা এটাকে আরেকটু লিখতে পারি, যে এসি কে লিখতে পারি কি, যে গ্রোস এরিয়া, গ্রোস এরিয়া মাইনাস এএসটি, তাই না? গ্রোস এরিয়া মাইনাস হচ্ছে স্টিলের এরিয়া। গ্রোস মানে টোটাল এরিয়া থেকে যদি আমরা স্টিলের এরিয়াটা বিয়োগ করি, তখন আমরা কি এসি এর মানটা পাবো। তাহলে পি এন বা নমিনাল মোমেন্ট, মানে কি পরিমাণ লোড নিতে পারে এক্সিয়াল লোড একটা কলাম, সেটা হচ্ছে আমরা এই ইকুয়েশন থেকে আমরা বের করতে পারবো। তো এখানে কয়েকটা ফ্যাক্টর আমাদের গুণ করতে হয়। সেটা হচ্ছে কি কি কারণে একটা ফ্যাক্টর গুণ করতে হয়, সেটা এখানে এসে কোন অনুযায়ী বলে দেয়া আছে। যে একটা হচ্ছে স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর বা ফাই, স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর। তো ফাইয়ের মান দ্বারা গুণ করতে হয় কেন? যে আমরা অ্যাকচুয়ালি যে স্ট্রেংথ ধরে ডিজাইন করছি, সে সে স্ট্রেংথটা তো অ্যাকচুয়ালি নাও গেইন করা হইতে পারে। মানে হচ্ছে যে অ্যাকচুয়াল আমরা এফসি প্রাইমের মান কত ধরলাম, এফসি প্রাইমের মান সাপোজ 5,000 ধরে আমরা ডিজাইন করছি। তো অ্যাকচুয়ালি সেখানে তো 5,000 নাও পেতে পারি। যার কারণে আমরা ফ্যাক্টর অফ সেফটি রাখার জন্য এই এফসি প্রাইমের মান 5,000 না ধরে একটা ফ্যাক্টর দ্বারা কমায় নেওয়া হয়, যেটাকে বলা হচ্ছে স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর বা ফাই দ্বারা যেটা রিপ্রেজেন্ট করা হয়। এখন ফাই এর ক্ষেত্রে এটা হচ্ছে 0.75 is used for spirally reinforced column and 6.5 for tight column। তার মানে এখানে 0.75 হচ্ছে স্পাইরাল রেনফোর্সমেন্ট কলামের জন্য, ফাইন মান 0.75, আর টাইট কলামের জন্য 0.65 ধরা হয়। ঠিক আছে, যেটা কলাম বিমের ক্ষেত্রে আমরা কিন্তু 0.9 ধরে আসছি। এখন আম, এই ফাইয়ের মান কম ধরা মানে হচ্ছে কি, বেশি সেফটি রাখা বা ফ্যাক্টর অফ সেফটি কি বেশি রাখা। এটা কিভাবে? আমরা এটা কিন্তু স্ট্রেন রিডাকশন করতেছি, তাই না? তাহলে সাপোজ আমরা এফসি প্রাইমের মান 5,000 পিএসআই আছে, অ্যাকচুয়ালি 5,000 পিএসআই আছে। তো এই 5,000 পিএসআই কে যদি আমরা 0.9 দ্বারা গুণ করি, তাহলে কত মান আসবে? 5,000 পিএসআই কে 0.9 দ্বারা গুণ করলে কত আসতেছে? তার মানে 4,500, তাই না? 4,500 পেয়েছে। তার মানে যখন আমরা ফাইয়ের মানটা 0.9 ধরতেছি, তখন এফসি প্রাইমের মান 5,000 না ধরে 4,500 ধরতেছি। যে অ্যাকচুয়ালি এফসি প্রাইমের মান 5,000 হওয়া উচিত, বা 5,000 ধরে আমরা ডিজাইন করি, ফ্যাক্টর সেফটি রাখার জন্য আমরা কি কমায় ধরলাম। এখন এফসি প্রাইমের মান যখন 0.75 হবে অথবা 0.65, যদি 0.65 হয়, তাহলে 5,000 গুণন 0.65 গুণন 0.65, তার মানে এটার মান কিন্তু 3250 হয়। তার মানে আমরা এই কলামের ক্ষেত্রে এই ফ্যাক্টর অফ সেফটিটা অনেক বেশি রাখা হয়। কেন বেশি রাখা হয়? তো এটা আমরা জানি যে বিমটা যখন ফেইলিওর করে, তখন এটা হচ্ছে আগে থেকে ওয়ার্নিং দেয়, বা এটা বাকলিং এ ফেল, মানে কি বলে, বিম যখন ফেইলিওর হয় তখন কি হয়, যে এটা টেনশনে ফেইলিওর হইতে পারে বা কম্প্রেশনে ফেইলিওর হইতে পারে। যাই হোক, তো এই ফেইলিওরটা যদি টেনশনে ফেইলিওর হয় বা স্টিল আগে ফেইলিওর হয়, তখন এই ফেইলিওরটা বোঝা যায় বা এইটা একটা বিষয়।
আরেকটা বিষয় হলো বিম যদি ফেলিওর হয় তখন এই ফেলিওরটা টোটাল বিল্ডিং কে হ্যাম্পার করে না। মানে এটা হচ্ছে লোকালাইজ ফেলিওর, যে বিম যেখানে বিম ফেলিওর হয়েছে সেখানে হচ্ছে বিল্ডিংটা ড্যামেজ হয়, বাট ওভারঅল বিল্ডিংটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় না। বাট কলাম যখন ফেলিওর হয় তখন হচ্ছে এটা বাকলিং এ ফেলিওর হয় এক কথা। বাকলিং এ ফেলিওর হওয়া মানে হচ্ছে কি, যে কলামটা হচ্ছে মানে বাকলিং এ ফেলিওর হয় হলে এটা কলাপসটা খুব মানে কি কি বলে, মানে এটা হচ্ছে টাইম দেয় না, কলাপসটা হচ্ছে খুব দ্রুত হয়। আর তাছাড়া হচ্ছে কি, এটা যখন বাকলিং এ ফেলিয়ার হয় বা কলাম যখন ফেলিয়ার হয় তখন ইন্টার বিল্ডিংটা হচ্ছে তার ইফেক্ট করে। একটা বিল্ডিং এ মনে করো যে 12টা কলাম আছে, তো একটা কলাম যদি ফেলিয়ার হয় দেখা যায় অন্যান্য কলামগুলো কিন্তু টোটাল বিল্ডিংটাই কিন্তু ফেলিয়ার হবে। যার কারণে এখানে ফ্যাক্টর অফ সেফটিটা অনেক বেশি রাখা হয়। তো এটা হচ্ছে যে 0.75 এসআই কোড অনুযায়ী, 0.75 স্পাইরাল এনফোর্স কলামের জন্য আর 0.65 টাইট কলামের জন্য। তাহলে ফায়ের মান কিন্তু ফিক্সড। তার মানে আমরা এই ইকুয়েশনটাকে 0.75 দ্বারা গুণ করব অথবা 0.65 দ্বারা গুণ করব। এটা একটা বিষয়। দেন a further limitation of column strength is imposed by ACI code। এসিআই কোড আরেকটা কি বলে, আরো লিমিটেশন দিছে কলাম স্ট্রেংথের জন্য বা আরো ফ্যাক্টর অফ সেফটি রাখা হয়েছে, সেটা হচ্ছে এক্সিডেন্টাল ইসেন্ট্রিসিটির জন্য। তার মানে এটা হচ্ছে আলফার ভ্যালু। এক্সিডেন্টাল ইসেন্ট্রিসিটি বলতে আমরা যে ইকুয়েশনটা ডেভেলপ করলাম এখানে, এই ইকুয়েশন তো 100% এক্সিয়ারলি লোডেড কলামের জন্য, মানে একেবারে 100% যদি এক্সিয়ারলি লোডেড থাকে তখন এই ইকুয়েশনটা আমাদের ভ্যালিড। বাট ইন কেস কখনো যদি কোথাও ইসেন্ট্রিসিটি চলে আসে, মানে কলামের লোড গুলো একেবারে 100% না পড়ে, কলামের লোড একেবারে 100% ইসেন্ট্রিক না হয়ে, মানে 100% কনসেন্ট্রিক না হয়ে যদি কোনোটা ইসেন্ট্রিক হয়ে যায় বা এটার একটা নির্দিষ্ট ইসেন্ট্রিসিটি চলে আসে, তো ইসেন্ট্রিসিটি চলে আসলে কিন্তু আর এই ইকুয়েশন, আমরা যে ইকুয়েশন ডেভেলপ করলাম, মানে হচ্ছে যে কলামের লোড গুলো যদি সেন্টার থেকে একটু সরে যায়, তার মানে আমরা তখন যে ইকুয়েশনটা ডেভেলপ করলাম এই ইকুয়েশন কিন্তু তখন আর ভ্যালিড হবে না, তাই না? এটা হচ্ছে জাস্ট এক্সিয়ারলি লোডেড কলামের জন্য। তখন যাতে তখনও যাতে বিল্ডিংটা ফেলিওর না হয়, তো এই এক্সিডেন্টাল ইসেন্ট্রিসিটির জন্য আরেকটা ফ্যাক্টর দ্বারা গুণ করা হয় যেটা হচ্ছে আলফা। তো আলফার লিমিট হচ্ছে 0.85। এটা হচ্ছে স্পাইরালি রেইনফোর্স কলামের জন্য, আর 0.8 হচ্ছে কি, এটা হচ্ছে টাইট কলামের জন্য। তার মানে আমরা স্পাইরালি রেইনফোর্স কলামের জন্য আর টাইট কলামের জন্য, তার মানে আমরা হচ্ছে এখানে দুইটা ইকুয়েশন পাইলাম। একটা হচ্ছে যে পিইউ, এটা হচ্ছে আলটিমেট লোড, 0.85 এটা হচ্ছে আলফার ভ্যালু, আর ফাইয়ের মান তো হচ্ছে 0.75, 0.65। তাহলে ফাইয়ের মান 0.65 বসাবো। টোটাল ইকুয়েশনটাকে দুইটা ফ্যাক্টর দ্বারা গুণ করলাম। আবার স্পাইরাল রেইনফোর্স কলামের জন্য টোটাল ইকুয়েশনটাকে আমরা দুইটা ফ্যাক্টর দ্বারা গুণ করব। একটা হচ্ছে 0.85 দ্বারা, আর একটা হচ্ছে কত, 0.75 দ্বারা। 0.75 হচ্ছে স্ট্রেস রিডাকশন ফ্যাক্টর, আর 0.85 হচ্ছে কি এক্সিডেন্টাল ইসেন্ট্রিসিটির জন্য আলফার ভ্যালু। এই দুইটা ইকুয়েশন বোঝা গেছে। এই 5 PN মানে হচ্ছে কি পিইউ, আলটিমেট লোড। আশা করি এগুলাতে সমস্যা হওয়ার কথা না, তারপরে কারো কোনো সমস্যা আছে কি? এই পর্যন্ত কারো কোনো সমস্যা, তোমরা কি বুঝতেছো আসলে? জি ভাই, বুঝতে পারছি ভাই। আচ্ছা, আহ ঠিক আছে, কারো সমস্যা থাকলে বললো। আচ্ছা, তো আমরা যে বিষয়গুলো এখন পর্যন্ত দেখলাম সেটা হচ্ছে এক্সিয়ালি লোডেড কলামের জন্য আমাদের হচ্ছে কলামের ক্যাপাসিটি কিভাবে বের করা যায়, বা এটার আলটিমেট লোড ক্যারিং ক্যাপাসিটি বা পি এর মানটা কিভাবে বের করা যায়। তো এই রিলেটেড যদি আমরা কিছু কোশ্চেন দেখি, সাপোজ এখানে একটা কোশ্চেন আছে যে ফাইন্ড দ্য এক্সিয়ালি লোডেড। আচ্ছা, আরেকটা বিষয় একটু বলে রাখি, তোমরা হয়তোবা পরবর্তীতে যখন গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিবা, কলাম থেকে যদি কোশ্চেন আসে তাহলে এই পার্ট থেকে কোশ্চেন আসে। তার মানে কলামের এক্সিয়ালি লোডের ক্যাপাসিটিটা বের করতে বলে। নর্মালি যে কোশ্চেন গুলো বিভিন্ন গভর্নমেন্ট জবে আসে সেটা হচ্ছে এই পার্ট থেকে আসে। তাহলে এখানে দেখো, ফাইন্ড দ্য এক্সিয়াল লোড অফ দ্য কলাম 30 ইঞ্চ ইন্টু 12 ইঞ্চ হুইচ ইজ রেনফোর্সড উইথ 12 নাম্বার
20 মিলিমিটার বার, মানে 12টা 20 মিলিমিটার বার দ্বারা, যেটা হচ্ছে রেনফোর্সমেন্ট দেয়া আছে, এফসি প্রাইম দেয়া আছে, এফ ওয়াই এর মান দেয়া আছে। তাহলে প্রথমে ইউএসডি মেথডে আসি। তাহলে মেইন ইকুয়েশন হচ্ছে কত, আলফা, মানে আমরা যে ইকুয়েশনটা দেখে আসলাম, সাপোজ এটা, তাই না? আহ, এটা যেহেতু টাইট কলাম, তার মানে হচ্ছে যে 0.85 ফাই, ফাই এর মান তো হচ্ছে 0.65, তাহলে 0.85 এফ সি প্রাইম এজি মাইনাস এএসটি প্লাস এফ ওয়াই ইন্টু এএসটি। তো এই ইকুয়েশনটাকে আমরা আরেকটু ট্রান্সফার করে রো এর আকারে প্রকাশ করতে পারি। মানে সাপোজ হচ্ছে যে আমরা যদি এই ইকুয়েশনটা হচ্ছে, মেইন ইকুয়েশন হচ্ছে আমরা এইটা দেখে আসলাম, আহ, এই যে 0.85 এক্স প্রাইম এসি এফ ওয়াই ইন্টু এএসটি। তো এইটাকে আমরা যদি এসি এর পরিবর্তে কি লিখতে পারি, এসি এজি মাইনাস এএসটি, আর এখানে তো এএসটি আছে। তো এজি কমন নিলে আমরা হচ্ছে যে এখানে রো এর সাপেক্ষে ইকুয়েশনটা লিখতে পারি একটু। মানে এই ইকুয়েশনটা আমরা এইভাবে লিখতে পারি, এজি গুণন 0.85 এফ সি প্রাইম প্লাস রো এস ইন্টু এফ ওয়াই মাইনাস 0.85 এফ সি প্রাইম। কেউ যদি এই ইকুয়েশন ইউজ করে, মান যা আসবে এই ইকুয়েশন ইউজ করে মান একই আসবে, এখানে কোনো চেঞ্জ আসবে না, মানে ভ্যালু কখনো কোনো চেঞ্জ হবে না। তাহলে এখানে ওই ইকুয়েশনটা ইউজ করা হয়েছে, 0.85 এফ সি প্রাইম প্লাস রো এস ইন্টু এফ ওয়াই মাইনাস 0.85 এফ সি প্রাইম, এই পর্যন্ত। তাহলে এখানে দেখো আলফার মান 0.8, ফাই এর মান হচ্ছে 0.65, এজি মানে হচ্ছে গ্রোস এরিয়া, তার মানে এটা গ্রোস এরিয়া কত, 30 গুণন 12, তাহলে 30 গুণন 12 করলে 360 আসে। আর 0.85 এফসি প্রাইম প্লাস রো এস, এখানে হচ্ছে রো এস এর মানটা বের করা হয়েছে, রো এস মানে হচ্ছে কত, এস ডিভাইড বাই এজি, তার মানে এখানে স্টিলের যে পরিমাণ এরিয়া আছে, স্টিলের এরিয়া বের করা হয়েছে, এখানে 12টা 20 মিলিমিটার বার, এটা এরিয়া। আর টোটাল গ্রোস এরিয়া হচ্ছে কত, 30 গুণন 12, 30 গুণন 12 করলে আমরা এখানে রো এস এর মান পাবো। তো আহ, কেউ যদি সরাসরি এই ইকুয়েশন ইউজ করে কোনো সমস্যা নেই, এই ইকুয়েশন ইউজ করে এজি এবং এএসটি এর মান যদি বসায় দেয় একই মান আসবে এখানে। তাহলে এখানে এই যে টোটাল কলামটা, কলামের যে আলটিমেট লোড ক্যারিং ক্যাপাসিটি, সেটা পিওর মান হচ্ছে 730 আসলো। এখানে এটা হচ্ছে ইউএসডি মেথডে। ডব্লিউএসডি মেথডে এখানে কিছুটা চেঞ্জ আছে, সে এই ইকুয়েশনটা একটু দেখলে হবে যে এখানে 0.85 ব্যবহার করা হয় ইউএসডি মেথডে, আর এখানে হচ্ছে 0.25 এফসি প্রাইম, এবং হচ্ছে যে এখানে ফাই এর মানটা 0.85, এখানে আহ আলফা আলফা দ্বারা আর গুণ করা হয় না আর কি, প্লাস রো এক্স ইন্টু এফ এস। এই ইকুয়েশন এখানে ইউজ করলে আমরা পি অ্যালয়েবল পাচ্ছি হচ্ছে এটা। দেন হচ্ছে ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম ম্যাক্সিমাম অ্যালয়েবল অ্যালয়েবল এক্সিয়াল কম্প্রেসিভ ফোর্স, যেটা সেকশন দেয়া আছে 2.5% স্টিল রেনফোর্সমেন্ট, তার মানে রো এর মান দেয়া আছে 2.5%, এফসি প্রাইম মান দেয়া আছে, এফ ও এর মান দেয়া আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা এই ইকুয়েশন ইউজ করা, এখানে রো এর সহ এই ইকুয়েশন ইউজ করাটা বেটার, যেহেতু সরাসরি রো এর মান দেয়া আছে, জাস্ট সব ভ্যালু দেয়া আছে, আমরা মান বসাই দিলে এখানে মান চলে আসবে, পিওর মান। আচ্ছা, তো এই এই রিলেটেড এখানে কি বলে, এক্সাক্টলি লোডেড কলামের জন্য যে লোড ক্যারিং ক্যাপাসিটি, তো এটা হচ্ছে প্রথম তোমাদের সিলেবাসের প্রথম অংশ, যে এক্সাক্টলি লোডেড কলামের জন্য লোড ক্যারিং ক্যাপাসিটিটা আমরা এই ইকুয়েশন দিয়ে, অথবা এখানে যে ইকুয়েশন দেখলাম এই ইকুয়েশন দিয়ে বের করবো। ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো প্রবলেম? আই থিঙ্ক যে ফরহাদের তোমাদের যে এটা তো সবার কাছে আছে, তাই না? এই তোমরা রেসপন্স করতেছো না কেন? জি ভাই আছে। আচ্ছা, তো এখানে এই যে এক্সাক্টলি লোডেড কলামের জন্য এখানে হচ্ছে যে এই ম্যাথ গুলো আছে। তো এখানে যদি আমরা ডিজাইনের ক্ষেত্রে বলি, এই যে রোয়েস এর মান দেয়া আছে, টায়ার ডিজাইন করতে বলছে, তো এগুলো আসলে মূলত যে টাই বারের ডিজাইন হচ্ছে যে কয়টা, 16 × ডিবি, 48 × ডিটি, এবং হচ্ছে ম্যাক্সিমাম স্পেসিং হচ্ছে লিস্ট ডাইমেনশন অফ দ্য কলাম, এগুলোর মাধ্যমে ডিজাইন করা হয়। তো এখানে হচ্ছে যে এক্সাক্টলি লোডেড কলামের জন্য এই যে এই কলামের এখানে ডিজাইন করতে বলছে। তো এখানে লোড ক্যালকুলেশন করে আলটিমেটলি এই ইকুয়েশন দিয়ে, যে ইকুয়েশনটা আমরা দেখলাম এখানে, এটা হচ্ছে যে আমরা যদি আসি ইউএসডি মেথডে, ইউএসডি মেথডে আমরা এখানে লোড ফ্যাক্টর লোড কনসিডার করে
তারপর হচ্ছে এই ইকুয়েশন ইউজ করে এখান থেকে পি এর মান জানা আছে বা লোডের মান জানা আছে, এখান থেকে হচ্ছে কি আমরা রো এর মানটা পাবো, রেইনফোর্সমেন্ট রেশিও পাবো, আর রেইনফোর্সমেন্ট রেশিও থেকে আমরা হচ্ছে কি এএস এর মানটা বের করতে পারবো। আচ্ছা যাই হোক, তো এই এখানে হচ্ছে যে প্রথম দিকে যে এগুলো ছিল সেটা হচ্ছে এক্সিয়ালি লোডেড কলামের জন্য। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এক্সিয়ালি লোডেড কলাম প্লাস বেন্ডিং ইন ওয়ান এক্সিস। তাহলে এই বিষয়টা আসি, এখানে টাই বারের ডিজাইন এগুলো একেবারে সিম্পল, দেখলেই পারবা, আমি যার কারণে এগুলো নিয়ে আলোচনা করতেছি না। আচ্ছা, দেন আমরা এখানে আসি যে কম্প্রেশন প্লাস বেন্ডিং অফ রেক্টেঙ্গুলার কলামস। ঠিক আছে, তার মানে এখানে কম্প্রেশনও থাকবে, অ্যাট দ্য সেম টাইম বেন্ডিং থাকবে রেক্টেঙ্গুলার কলামের জন্য। আচ্ছা, তো কম্প্রেশন এবং বেন্ডিং কখন হবে? তো এই একটা কলাম সেকশন, এখানে একটা কলাম সেকশন দেখানো হয়েছে। তো এখানে একেবারে টোটালি এক্সিয়ালি একটা লোড দেখানো আছে পি। ঠিক আছে, পি লোডটা একেবারে এক্সিস বরাবর কাজ করতেছে। তো শুধুমাত্র যদি এই পি লোড থাকতো, তার মানে এটা তখন কি এক্সিয়ালি লোডেড কলাম হইতো, জাস্ট শুধুমাত্র এক্সিস বরাবর একটা লোড কাজ করতেছে। তখন আমাদের ডিজাইনের ক্রাইটেরিয়া বা ডিজাইনের প্রসেস গুলো আমরা যে ইকুয়েশন গুলো দেখে আসছি সেই ইকুয়েশন গুলোর মতো আমরা ডিজাইন করতাম। বাট এখানে একটা মোমেন্টও আছে, এইদিকে ক্লকওয়াইজ ডিরেকশন একটা মুভমেন্ট আছে। এখন এই জাতীয় কেসগুলো কখন হবে? তো আমরা যখন বিল্ডিং এর ডিজাইন করি, তো বিল্ডিং এর কলামগুলো বিভিন্ন লোকেশনে থাকতে পারে, তাই না? আমরা একটা বিল্ডিং এর প্ল্যান দেখতেছি সাপোজ। তো এখানে মনে করি যে এখানে কলাম আছে, বিভিন্ন লোকেশনে কলাম থাকতে পারে, তাই না? আচ্ছা, এই পর্যন্ত আমরা করি, মানে সবগুলা থেকেই কলাম আছে আর কি। এখন আহ এই কলাম, এখানে কয়েক ধরনের কলাম আছে। এই যে মাঝখানে যে কলামগুলো আছে, এই মাঝখানে কলামটুকু টোটাল লোড কতটুকু নিবে, তো সেটা হচ্ছে ইনলাইন থিওরি থেকে আমরা এই লোড গুলো পাই, বা এই কে কতটুকু লোড নিবে সেটা হচ্ছে আমরা জানি। তো নর্মালি আমরা বলতে পারি যে এই কলাম নিবে, এই পাশের অর্ধেক লোড নিবে, আর বাকি অর্ধেক এই পাশে নিবে, আবার এই পাশের অর্ধেক নিবে, এই পাশের অর্ধেক, এই পাশের অর্ধেক, তার মানে এই মাঝখানের কলামটা এতটুকু লোড নিবে, মানে এতটুকু স্ল্যাবের বা এতটুকু পোর্শনের লোড নিবে। তো এইটা যদি এই পাশের স্পেসিং এবং এই পাশের স্পেসিং যদি সমান হয় বা স্পেসটা যদি সমান হয়, তার মানে আমরা বলতে পারি এই কলামের চতুর্দিক থেকে লোড সমান। তার মানে এদিক থেকে যে পরিমাণ লোড, এদিক থেকে একই পরিমাণ লোড, এদিক থেকে একই পরিমাণ, এদিক থেকে একই পরিমাণ লোড। তো এই লোডটা তখন আমরা বলতে পারি এক্সিয়ালি লোডেড কলাম। তার মানে এটার লোডটা একেবারে 100% এক্সিস বরাবর কাজ করবে। তার মানে কি, চতুর্দিক থেকে লোড সমান যেহেতু, তার মানে এটাও একেবারে টোটাল এক্সিস বরাবর কাজ করবে। বাট আমরা যদি এখানে দেখি এই কলামটা, তার মানে কতটুকু লোড নিবে? এই কলাম নিবে এই পাশের অর্ধেক, এই পাশের অর্ধেক, আর এই এতটুকু বাকি অর্ধেক, তাই না? এই কলাম এতটুকু লোড নিবে। আমি এইটা একটু মুছে দিই, তাহলে ওইটা বুঝতে ক্লিয়ার হবে। তাহলে এই কলামটু এতটুকু লোড নিবে, তার মানে এই পাশ থেকে যতটুকু লোড আসতেছে এই পাশ থেকে একই পরিমাণ লোড আসবে, তাই না? আমরা এটা এখানে দেখি যে এদিক থেকে যতটুকু লোড আসবে এদিক থেকে একই পরিমাণ লোড আসবে। তার মানে এদিক থেকে যতটুকু বেন্ডিং হবে এদিকে তার উল্টা থেকে একই পরিমাণ বেন্ডিং হবে। বাট এই পাশে কিন্তু কোনো স্ল্যাব নাই, মানে আমরা এটা তো, এইটার এই পাশে কিন্তু কোনো স্ল্যাব নাই। তাহলে স্ল্যাব আছে কোনটুকু? স্ল্যাব আছে এই পাশে। তাহলে এই দিক থেকে এই দিকের লোডটুকু, এইদিকে লোডটুকুর কারণে এই কলামটা এই দিকে বেঁকে যাওয়ার প্রবণতা তৈরি হবে। তো তখন এইটাকে আমরা বলতে পারি কি, ইউনিএক্সিয়াল কলাম। তার মানে হচ্ছে যে এটা একদিক থেকে, মানে লোডটা কলামের একবারে সেন্টারে না পড়ে এক পাশে বেশি লোড পড়তেছে। আর এইটা হচ্ছে বাইএক্সিয়াল, তার মানে হচ্ছে এটার এই দিকেও মুভমেন্ট থাকে, এই দিকেও মুভমেন্ট থাকে, তার মানে এই দিকেও আনসিমেট্রিক্যাল লোড এবং এই দিকেও আনসিমেট্রিক্যাল লোড। তো আমরা এখন যেটা দেখতেছি সেটা হচ্ছে এই জাতীয় কলামগুলোর ক্ষেত্রে যেগুলো লোড একেবারে কলামের সেন্টারে না থেকে যে কোনো এক পাশে থাকে। এখন যে কোনো এক পাশে থাকলে কি হবে? সাপোজ এটা হচ্ছে কলাম, এখন কলামের লোডটা যদি এরকম জায়গায় থাকে, লোড একেবারে সেন্টারে না থেকে এরকম জায়গায় আছে, তাহলে কি হবে?
আমরা জানি কোন একটা জায়গায়, সাপোজ একটা নর্মাল একটা মেম্বারের কথা বিবেচনা করলাম, এখানে 10 কিপ লোড আছে। সাপোজ এই পয়েন্টে 10 কিপ লোড আছে, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট। এখান থেকে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 5 ফিট। তাহলে এই 10 কিপ লোডের কারণে, 10 কিপ নিচের দিকে কাজ করতেছে, এই 10 কিপ লোডের ইফেক্টটা এখানে কিরকম আসে? এই 10 কিপ লোডের ইফেক্টটা এখানে আসবে হচ্ছে যে, এদিকে নিচে তো 10 কিপ লোড আসবেই, তাই না? এট দ্য সেম টাইম এখানে যেহেতু একটা নির্দিষ্ট দূরত্বে আছে এই লোডটা, একটা মোমেন্ট এখানে কাজ করবে কত? 50 কিপ ফিট, তাই না? 10 × 5। তার মানে আমরা যদি এই লোডটাকে অন্য জায়গায় ট্রান্সফার করার চেষ্টা করি, লোড আছে এই জায়গায়, এটাকে যদি অন্য জায়গায় ট্রান্সফার করার চেষ্টা করি, লোডটা তো যাবেই, সাথে সাথে একটা মোমেন্ট সেখানে ক্রিয়েট হয় অন্য পয়েন্টের সাপেক্ষে, তাই না? তাই তো। এখন সাপোজ কোন একটা লোড বা পি এর মানটা এখানে কাজ করতেছে, তো এইটাকে যদি আমরা সেন্টারে নিয়ে আসার চেষ্টা করি, তার মানে কি আসবে? এই সেন্টারে তো একটা লোড আসবেই, বা এই পি 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 ফোর্সের সমপরিমাণ লোড আসবে, সাথে সাথে এখানে একটা মোমেন্ট জেনারেট হবে বা একটা মোমেন্ট কাজ করবে। তো এরকম এক্সাক্টলি লোড থাকলে আমরা এখানে একটা কি পাবো? লোড পাবো এবং একটা মোমেন্ট পাবো। তো এই কথাটা এখানে উল্টাভাবে দেখানো হয়েছে, যে একটা লোড এবং একটা যদি মোমেন্ট থাকে, তো আমরা এইটার ইকুইভ্যালেন্ট, এই টোটাল বস্তু মানে সিস্টেমটার ইকুইভ্যালেন্ট আমরা লিখতে পারি যে এই লোডটা হচ্ছে একটা ইসেন্ট্রিসিটিতে একটা দূরে আছে, মানে হচ্ছে যে কলামের সেন্টারে না থেকে কিছুটা দূরে আছে। এখন এই কতটুকু দূরে আছে সেটা আমরা কিভাবে বের করতে পারি? সেটাকে আমরা বলতে পারি, মানে বলছি যে ইসেন্ট্রিসিটি। এইটা আমরা কিভাবে পাই? যে আম, তার মানে এখানে এই এইটা হচ্ছে ইসেন্ট্রিসিটি, মানে যতটুকু দূরত্বে আছে। তার মানে এই পি ফোর্স কে যদি ট্রান্সফার করি, তার মানে এখানে লোডটা আসবে পি ফোর্স, আর এটার সাথে সাথে একটা মোমেন্ট আসবে, এই মোমেন্টের মান কত? পি গুণন ই। তাহলে এম ইজ ইকুয়াল টু পি গুণন ই। তাহলে এখান থেকে আমরা ই এর মানটা বের করতে পারি, এম ডিভাইডেড বাই পি। তাহলে মোমেন্টকে যদি আমরা পি দ্বারা লোড দ্বারা ভাগ করি, তাহলে আমরা ইসেন্ট্রিসিটি পাবো। তাহলে ই ইজ ইকুয়াল টু এম, ই ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই পি। ঠিক আছে। তাহলে বাই কি বলে, আমরা যেটা বলতেছি যে উম, আমরা এখন যে কেসটা দেখতেছি সেটা হচ্ছে কম্প্রেশন প্লাস বেন্ডিং অফ রেক্টেঙ্গুলার কলাম। তাহলে কম্প্রেশনও থাকবে এবং হচ্ছে কি বেন্ডিংও থাকবে। এখন কলামটা যখন এরকম লোড যখন এক সাইডে কাজ করে, তখন কি হবে? যে তখন এটা তো কম্প্রেশন হবে, সাথে সাথে এই কলামটা এরকম ভাবে বেঁকে যাওয়ার প্রবণতা তৈরি হবে। তাহলে এরকম ভাবে বেঁকে বেঁকে গেলে কি হবে এখানে? যে একদিকে হচ্ছে টেনশন হচ্ছে, আর একদিকে হচ্ছে কম্প্রেশন হচ্ছে। তার মানে একেবারে বিমের যে ঘটনা ঘটে, একদিকে কম্প্রেশন আর একদিকে টেনশন, তো সেরকম কাহিনী এখানে আসবে। তার মানে এটা হচ্ছে কি বেন্ডিং হবে, একই সাথে বেন্ডিং হবে। আচ্ছা, তো এইটা হচ্ছে মেইন ডিজাইন ক্রাইটেরিয়া, যাতে করে আমাদের হচ্ছে ফাই এম এন এর মানটা, এম এর মান আলটিমেট মোমেন্টের মানের তুলনায় আমাদের ডিজাইন মোমেন্টের মানটা যাতে বেশি হয়। আচ্ছা, যাই হোক। তো আমরা এখানে একটা ইকুয়েশন দেখবো যে স্ট্রেংথ কম কম। আচ্ছা, এখানে একটা ইকুয়েশন দেখবো, সেটা হচ্ছে আহ একটা কলাম। আচ্ছা, একটু বোরিং লাগলেও একটু মানে বোঝার চেষ্টা করো, কারো কোনো সমস্যা থাকলে, কোথাও সমস্যা থাকলে একটু আমাকে জানাও। আচ্ছা, বুঝতেছো কি তোমরা? জি ভাই, বুঝতেছি। আচ্ছা, তো এইটা হচ্ছে ইম্পর্টেন্ট আমাদের এখন যে ডায়াগ্রামটা যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। কারণ হচ্ছে কি, যে ইউনিএক্সিয়াল কলামের জন্য আমাদের হচ্ছে যে এই ইকুয়েশন গুলো কোন জায়গা থেকে ডেভেলপ হয়েছে বা কোন জায়গা থেকে আসছে, সেই বিষয়গুলো আমরা এখন দেখার চেষ্টা করবো। এটা হচ্ছে একটা কলাম, লঙ্গিচুডাল সেকশন। তো এই কলামে একটা লোড কাজ করতেছে, পি লোড, যেটা তার সেন্টার থেকে ইসেন্ট্রিসিটি হচ্ছে ই, তাই না? এখন এই ইসেন্ট্রিসিটি আমরা হচ্ছে এই এখানে একটা সেকশন এ এ সেকশন, এই সেকশনের স্ট্রেন কিরকম হয় সেটা দেখার চেষ্টা করতেছি, বা এই সেকশনটা কিরকম সেটা দেখার চেষ্টা করছি। তার মানে এখানে হচ্ছে কি, এই কলামের উইথ, মানে এই ভিতর বরাবর এটা হচ্ছে বি, উইথ হচ্ছে বি। এখানে আমরা এই সেকশনটা এই সেকশনটা এখানে দেখানো হয়েছে। তো এখান থেকে এই পর্যন্ত টোটাল দূরত্ব যেটা কলামের হচ্ছে এইচ দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে। তার মানে কলামের টোটাল কি, এখান থেকে এই পর্যন্ত যে উইথ, মানে কি বলে, যে একদিকে যেটা থিকনেস বা এইচ, এটা এইচ, আর ভিতরের দিকে আছে হচ্ছে বি।
তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে এইচ। তো এখানে স্ট্রেনটা দেখানো হয়েছে, যেহেতু এই লোডটা এক পাশে আছে, তাহলে এক পাশে থাকলে এটা বাঁকা হবে কিভাবে? বাঁকা হবে এরকম, তাই না? কলামটা হচ্ছে বেন্ডিং হবে এরকম। তাহলে বেন্ডিং যদি এরকম হয়, তার মানে যেই পাশে লোড বেশি আছে সেই পাশে তো কম্প্রেশন বেশি হবে, তাই না? আর অপর পাশে কি হচ্ছে? টেনশন হবে। মানে একটা তো, এই লোড তো কম্প্রেসিভ লোড দিচ্ছে, বাট একই সাথে এক পোর্শনে বাঁকা হয়ে যাচ্ছে। তার মানে এখানে কম্প্রেসিভ লোডটা বা কম্প্রেসিভ স্ট্রেনটা অনেক বেশি হবে। এখানে এখান থেকে এই পর্যন্ত যে যতটুকু দেখানো হয়েছে এটা হচ্ছে কি, কংক্রিটের স্ট্রেন দেখানো হয়েছে এপসাইলন ইউ। কংক্রিটের স্ট্রেনকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এপসাইলন ইউ দ্বারা প্রকাশ করি। আর এই পাশে, এই পাশের কংক্রিট, তার স্ট্রেন মানে কম্প্রেসিভ স্ট্রেংথ, স্ট্রেন কম হবে। তো এটাকে এখান থেকে এতটুকু দ্বারা প্রকাশ করা হয়েছে, ঠিক আছে? তারপরে এটা জাস্ট দুইটা অ্যাড করে দেওয়া হয়েছে, আমরা হচ্ছে যে এরকম একটা ডায়াগ্রাম পাচ্ছি। এটা হচ্ছে কি স্ট্রেন ডায়াগ্রাম, তাই না? আমরা বিমের ক্ষেত্রেও কিন্তু এরকম ডায়াগ্রাম দিয়েই ইকুয়েশনটা প্রমাণ করছিলাম, বিমের যে ইকুয়েশন গুলো ছিল, বিমের অ্যানালাইসিসের ক্ষেত্রে। তো এখান থেকে এই পর্যন্ত ভ্যালু হচ্ছে এপসাইলন ইউ, মানে হচ্ছে কংক্রিটের ম্যাক্সিমাম যে কম্প্রেসিভ মানে কি বলে স্ট্রেন যেটা আছে, এটা হচ্ছে কি এপসাইলন ইউ। দেন এই পাশে যে স্টিল আছে, তার মানে এই পাশে স্টিল আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এইটা যখন এরকম বাঁকা হবে, এরকম যখন বাঁকা হচ্ছে তখন কোন পাশে টেনশন হবে? টেনশন হবে এই পাশে, তাই না? তাই তো। আর এই পাশে হচ্ছে কি কম্প্রেশন হবে। এখন এই পাশে টেনশন হবে নাকি হবে না সেটা হচ্ছে ভিন্ন বিষয়। টেনশন নাও হইতে পারে, এই পাশেও কম্প্রেশন হইতে পারে, যেহেতু কংক্রিটের লোডটা কি কম্প্রেসিভ লোড। দুই পাশে কম্প্রেশন হওয়াটা, মানে কম্প্রেশন হওয়াটা দুই পাশে উচিত। এখন এই ইসেন্ট্রিসিটির মান যদি যত বেশি হবে, তার মানে এখানে কি মোমেন্টের পরিমাণ তত বেশি হবে, তত বেন্ডিং হবে। তার মানে তখন হচ্ছে কি এই পাশে টেনশন হইতে পারে। তো আমরা আইডিয়াল একটা কন্ডিশন ধরে নিলাম যে এই পাশে টেনশন হচ্ছে, এই পাশে কম্প্রেশন হচ্ছে। তাহলে এই যে কম্প্রেশন, কম্প্রেশন সাইডে যে স্টিলটা আছে, এই স্টিল যে পরিমাণ ডিফর্মেশন হচ্ছে বা এটার যে স্ট্রেন, এটাকে এপসাইলন এস প্রাইম দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে। এটা হচ্ছে কম্প্রেশন সাইডে। আর এই পাশে হচ্ছে যে টেনশন সাইডে যে স্টিল, তার মানে এখান থেকে এতটুকু দূরত্ব এটাকে এপসাইলন এস দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে, এখান থেকে এতটুকু দূরত্ব। তাহলে এখানে আমরা তিনটা বিষয় পাইলাম। একটা হচ্ছে টোটাল এখান থেকে এই পর্যন্ত যে সেকশনটার উইথ, এটা হচ্ছে এইচ। এখানে এই যে কংক্রিটের যে স্ট্রেন, এটা হচ্ছে এপসাইলন ইউ। আর এখানে হচ্ছে এপসাইলন এস প্রাইম, এটা হচ্ছে কি যে কম্প্রেশন, কম্প্রেশন সাইডে যে স্টিল আছে তার স্ট্রেন, এটা হচ্ছে টেনশন সাইডে যে স্টিল আছে তার স্ট্রেন। এতটুকু কি বোঝা গেল? আচ্ছা, তো তোমরা প্রয়োজনে আনমিউট করে থাকো যাতে করে একটু রেসপন্স করতে পারো। কয়েকজন আনমিউট করে থাকো আর কি। আচ্ছা, এতটুকু ক্লিয়ার? জি ভাই, বুঝা গেছে। আচ্ছা, জি ঠিক ভাই। আছে। তো এখানে দেখো এই এই যে এই সাইডের, তার মানে আমরা যদি এটাকে একটা সেকশনটা যদি আমি আমি একটা এঁকে নেই, মানে টিপিক্যাল একটা সেকশন আঁকি, তাহলে আহ, বিষয়টা বুঝতে আরেকটু ক্লিয়ার হওয়ার কথা। সাপোজ এরকম একটা কলামের সেকশন, তো এখানে স্টিল আছে, এই পোর্শনে হচ্ছে স্টিল আছে, আর এই পোর্শনে স্টিল আছে, মানে এই সেকশন অনুযায়ী দুই পোর্শনে স্টিল আছে, ঠিক আছে? তো এখানে কংক্রিট, এটা যে টোটাল, আমরা যদি বলি এটা হচ্ছে নিউট্রাল এক্সিস। তো নিউট্রাল এক্সিসের লোডটা যেটা আছে, লোড যেটা আছে সেটা হচ্ছে নিউট্রাল এক্সিস এই পাশে আছে, মানে টোটাল লোডটা পি লোড যেখানে কাজ করতেছে, পি লোড সেটা হচ্ছে যে এই এই পাশে আছে। এখন এটা কলামের ভিতরে থাকতে পারে, অথবা এই ইসেন্ট্রিসিটি মানটা বেশি বড় হইলে কলাম মানে পি এর মানটা বাহিরে আমরা দেখাইতে পারি, সমস্যা নেই। বাট লোড আছে কি এই নিউট্রাল এক্সিস এর এই পাশে। তার মানে এই পাশে, এই পাশের জোন হচ্ছে কম্প্রেশন। বাঁকা হবে কিভাবে? এইভাবে বাঁকা হবে, এই পাশে কম্প্রেশন, এই পাশে টেনশন। তাহলে এতটুকু। তার মানে এই যে কম্প্রেশন জোনে যে স্টিল আছে, এই স্টিলের সেন্ট্রয়েড থেকে একেবারে কি বলে কলাম ফেসের এই মাথা পর্যন্ত, মানে এই কলাম ফেস পর্যন্ত এতটুকু দূরত্ব হচ্ছে ডি প্রাইম। একটু বিমের সাথে কম্পেয়ার করার চেষ্টা করো, যে বিমে কিন্তু আমরা এই সেম জিনিস দেখেছিলাম যে
উপরে যে কম্প্রেশন স্টিল আছে, কম্প্রেশন স্টিল থেকে টপ ফাইবার পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে ডি প্রাইম ছিল। তো এখানে একই জিনিস ডি প্রাইম। দেন নিউট্রাল এক্সিস থেকে এই কম্প্রেশন সাইড পর্যন্ত যতটুকু দূরত্ব এটা হচ্ছে সি দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে। আর নিউট্রাল এই যে এই স্টিলের থেকে কম্প্রেশন জোন পর্যন্ত যতটুকু দূরত্ব এটা হচ্ছে ডি দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাহলে ডি প্রাইম হচ্ছে এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু হচ্ছে সি। আমি যদি দেখাই এখান থেকে এতটুকু হচ্ছে ডি প্রাইম, এখান থেকে এতটুকু হচ্ছে সি, আর এখান থেকে এতটুকু হচ্ছে কি ডি, অ্যাকচুয়ালি ডি, এখানে যেটা দেখানো হয়েছে। তো আমরা এটা হচ্ছে স্ট্রেন, স্ট্রেন ডায়াগ্রামটা এখানে দেখানো হয়েছে। আর এখানে হচ্ছে কি যে অ্যাকচুয়ালি লোডটা কিভাবে ট্রান্সফার হচ্ছে। তার মানে এটা হচ্ছে নিউট্রাল এক্সিস, নিউট্রাল এক্সিসের এই পাশে কি থাকবে, এই পাশে হচ্ছে কম্প্রেশন আর এই পাশে টেনশন। তাহলে কম্প্রেশন কে নিবে, কংক্রিট নিবে। আর হচ্ছে কি এখানে যে স্টিল গুলো আছে এই স্টিল নিবে। তার মানে এখানে এখানে দুইটা ব্লক দেখানো হয়েছে, এটা হচ্ছে কংক্রিটের কম্প্রেশন দেখানো হয়েছে, যেটার মান কত, 0.85 এফসি প্রাইম, এটা আমরা জানি অলরেডি। তো এটা হচ্ছে যে 0.85 এফসি প্রাইম দেখানো হয়েছে। আর এখানে যে স্টিলের যে ফোর্সটা সেটা হচ্ছে কি এএস প্রাইম এফএস প্রাইম। তার মানে এই যে কম্প্রেশন জোনে যে স্টিল গুলো আছে সেটাকে এএস প্রাইম দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে, এবং কম্প্রেশন জোনে যে স্টিলের যে কি স্ট্রেংথ মানে স্ট্রেসটা সেটাকে এফএস প্রাইম দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে। তার মানে স্ট্রেস কে আমরা যদি এরিয়া দ্বারা গুণ করি তাহলে আমরা কি পাবো, লোড পাবো। তাহলে এখান থেকে এটা হচ্ছে কম্প্রেশন জোনের যে স্টিল তার লোড। আর টেনশন জোনে কি আছে, টেনশন জোনে স্টিল, টেনশন জোনে স্টিলকে উল্টাভাবে দেখানো হয়েছে, যেহেতু কম্প্রেশন এদিকে দেখানো হয়েছে, টেনশন দেখানো হয়েছে এই পাশে। তাহলে এই মানটা কত, এই কি টেনশন জোনে যতটুকু স্টিল আছে এটাকে এএস দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে, এবং এখানে যে স্টিলের মানে স্ট্রেস সেটাকে এফএস দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে। তাহলে এই বিষয়টা, তো আমরা একটু রিলেট আবার একটু আহ, এই ফিগারটা দেখার চেষ্টা করি। এখানে তো পিএন আছে, এখানে হচ্ছে যে ইসেন্ট্রিসিটি এই পর্যন্ত। দেন এই যে কম্প্রেশন জোনের যে ব্লকটা আছে এই ব্লক যতটুকু উইথ এটা হচ্ছে আমরা এ দ্বারা রিপ্রেজেন্ট করি। সেই অ্যাড্রেস মানে কি বলে বিমের ক্ষেত্রে আমরা কিন্তু একই জিনিস করতাম। আমি কি একটু বিমের দিকে যাব, মানে বিমে একটু দেখা দেখা আসলে মনে হয় একটু ভালো হয়। কারণ আমরা এই যে একই বিষয় এখানে দেখছিলাম বিমের যখন ইকুয়েশন গুলো প্রমাণ করছিলাম। আগে একটু আসি, এক মিনিট। এই যে এটা এখান থেকে এই পর্যন্ত, এই যে এটা হচ্ছে বিমের কম্প্রেশন জোন, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ছিল এ। তারপর হচ্ছে কি এ এর সাথে সি এর রিলেশন কি ছিল, কি ছিল এ ইজ ইকুয়াল টু বিটা ওয়ান সি, এ ইজ ইকুয়াল টু বিটা ওয়ান সি। সি মানে হচ্ছে কি ছিল নিউট্রাল এক্সিস থেকে একেবারে কম্প্রেশন জোন পর্যন্ত দূরত্ব, তাই না? এই বিষয়গুলো কিন্তু ওইখানে একই জিনিস রাখা হয়েছে। আচ্ছা, ঠিক আছে। এখানে তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কত, এ, এই ডিস্টেন্সটা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এ। এখন এই যে এ, এই এ এর সেন্ট্রয়েড, তার মানে এ এর সেন্ট্রয়েড কোথায় থাকবে, এখানে যেহেতু একটা রেক্টেঙ্গুলার স্টেজ ব্লক তার মাঝখানে থাকবে, তাই না? এ এর যে কম্প্রেশন ব্লকটা এটা সেন্ট্রয়েড কোথায় থাকবে, এটা মাঝামাঝি কোনো একটা জায়গায়, ধরলাম যে এইরকম জায়গায়, মাঝামাঝি এই জায়গায়, এই যে এখানে সূক্ষ্মভাবে দেখানো হয়েছে আর কি, এই যে এই এই দাগটা। তার মানে এখান থেকে এতটুকু দূরত্ব মানে নিউট্রাল এক্সিস থেকে, এটা হচ্ছে নিউট্রাল এক্সিস, নিউট্রাল এক্সিস থেকে এই এ পর্যন্ত দূরত্ব মানে হচ্ছে কি এই কংক্রিটের স্ট্রেস ব্লকের সেন্ট্রয়েড পর্যন্ত দূরত্ব, এতটুকু দূরত্ব কত, তাহলে এই টোটাল দূরত্ব হচ্ছে এইচ/2, তাই না? এখান থেকে এই পর্যন্ত টোটালটা হচ্ছে এইচ। তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এইচ/2 মাইনাস এখান থেকে এতটুকু কত a/2। তাহলে এইচ/2 মাইনাস a/2 করলে কি কি পাবো আমরা, আমাদের এই যে নিউট্রাল এক্সিস থেকে, সরি নিউট্রাল এক্সিস থেকে এই কংক্রিটের যে স্ট্রেস ব্লক, এই ব্লক পর্যন্ত দূরত্ব, সেন্ট্রয়েড পর্যন্ত দূরত্বটা হচ্ছে এইচ/2 মাইনাস a/2। তো স্টিল পর্যন্ত দূরত্ব কত, মানে এই পর্যন্ত, এই নিউট্রাল এক্সিস থেকে স্টিলের লেভেল পর্যন্ত দূরত্ব কত, মানে কম্প্রেশন স্টিলের লেভেল। তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে এইচ/2। এখান থেকে যদি আমরা ডি প্রাইম বিয়োগ করি, এই যে এখান থেকে ডি প্রাইম, ডি প্রাইম বিয়োগ করলে আমরা এই দূরত্বটা পাচ্ছি। আর আহ, এই স্টিল থেকে দূরত্ব কত, এই স্টিল থেকে হচ্ছে এই টোটাল দূরত্ব হচ্ছে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কত,
এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে ডি। ডি থেকে যদি আমরা এখান থেকে h/2 বিয়োগ করি, তাহলে আমরা এখান থেকে কি ডি মাইনাস h/2 এতটুকু দূরত্ব পাচ্ছি। এই দুইটা ফিগার বা এই তিনটা ফিগার কারো কোনো কনফিউশন আছে কিনা? এই ফিগারটা বুঝতে পারলে তোমাদের ইকুয়েশন গুলো, পরবর্তীতে যে ইকুয়েশন গুলো আসতেছে, এগুলো বোঝা একেবারে ইজি হবে এবং মনে রাখাও খুব সহজ হবে। মানে এই ইকুয়েশন গুলো তো আমাদের চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে মনে রাখা বিষয়, তাই না? বাট এই ফিগার দুইটা যদি একটু মাথায় সেট করে নেওয়া যায়, তাহলে এই ইকুয়েশন গুলো, পরবর্তী ইকুয়েশন গুলো বোঝা এবং হচ্ছে মনে রাখা কিন্তু খুব ইজি হবে। এই দুইটা ফিগারে কার কোনো সমস্যা আছে কিনা? না ভাই, বুঝতেছি। এই তোমরা কি সবাই বুঝতেছো নাকি মানে শুনে যাচ্ছ? আচ্ছা, যাই হোক, এই দুইটা ফিগার যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা এখান থেকে দুইটা ইকুয়েশন বের করতে পারবো। কি কি ইকুয়েশন, এটা একটু পরে আসতেছে। আমরা যদি এখানে আসি, আহ ঠিক আছে, এটা উপরে ছিল। হুম। একটা ইকুয়েশন হচ্ছে পিএন, তার মানে হচ্ছে কংক্রিট কি পরিমাণ ফোর্স নিতে পারবে, ফোর্স নিতেছে। তাহলে এখানে কয়েকটা ফোর্স নিতে পারতেছে। একটা হচ্ছে এই কংক্রিট এতটুকু কম্প্রেশন নিতে পারতেছে। তাহলে এতটুকু কম্প্রেশনের ফোর্স কত? 0.85 fc প্রাইম। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এ, মানে 0.85 fc প্রাইম, তো এটা এই বরাবর। দেন এ দ্বারা গুণ করলে আমরা হচ্ছে যে এই এতটুকু ফোর্স পাবো, 0.85 fc প্রাইম এ। আর উইথ বরাবর যেহেতু ভিতরের দিকে বি আছে, তাহলে বি দ্বারা গুণ করলে টোটাল এই কংক্রিটের এতটুকু কম্প্রেশন ফোর্সটা পাবো। তার মানে পি এর একটা অংশ আসতেছে 0.85 fc প্রাইম এ গুণন বি। ঠিক আছে। দেন আর কি, আর কম্প্রেশন ফোর্স আছে কত? কম্প্রেশন ফোর্স আছে এই যে স্টিল যে পরিমাণ কম্প্রেসিভ ফোর্স নিচ্ছে, এটার পরিমাণ কত? এএস প্রাইম এফএস প্রাইম। তাহলে এই পরিমাণ হচ্ছে এএস প্রাইম এফএস প্রাইম, এই যে এফএস প্রাইম গুণন এএস প্রাইম। তো এই দুইটা ছিল কি, কি ফোর্স? এই দুইটা ছিল কম্প্রেসিভ ফোর্স। আর এইটা কিন্তু টেনসাইল ফোর্স, তাই না? তাহলে আমরা টোটাল যদি কম্প্রেসিভ ফোর্স বের করতে চাই, তাহলে কি করতে হবে? এই কম্প্রেশন থেকে টেনশনটা বিয়োগ করতে হবে না? তাহলে এইটা আমরা বিয়োগ করলাম এখান থেকে, এই যে মাইনাস এফ এস গুণন এএস। তাহলে এই ইকুয়েশনটা কি বোঝা গেল? যেহেতু বেন্ডিং হচ্ছে, তার মানে একটা পার্টে টেনশন চলে আসতেছে বা একটা পার্টে টেনশন হতে পারে, টেনশন হবে, যার কারণে আমাদের এখানে টেনসাইল ফোর্সটা, টোটাল কম্প্রেসিভ ফোর্স থেকে টেনসাইল ফোর্সটা আমাদের বিয়োগ করতে হবে। যার কারণে আমরা এই ইকুয়েশনটা পাচ্ছি। তাহলে এইটা হচ্ছে এখানে কম্প্রেশন, কংক্রিটের কম্প্রেশন, স্টিলের কম্প্রেশন, আর এখানে হচ্ছে কি স্টিলের টেনশন বা এই পার্টের স্টিলের টেনশন। এতটুকু ক্লিয়ার? তার মানে এই ইকুয়েশনটা, জি ভাই, ক্লিয়ার। আচ্ছা। দেন আমরা হচ্ছে কি, এটা হচ্ছে লোডের মান। আর আমরা জানলাম যে এটা হচ্ছে এই যে পিএন এর মান বা এই যে লোড কতটুকু। আর আমরা জানলাম যে এখানে একটা কি মোমেন্টও পাবো, তাই না? আমরা যখন এখানে লোড দিচ্ছি, তো সাথে সাথে কি একটা মোমেন্ট পাবো না? এই মোমেন্টের মানটা আমরা কিভাবে পেতে পারি? তাহলে মোমেন্টের মানটা কি হবে? যে পিএন গুণন ইসেন্ট্রিসিটি, মানে পিএন গুণন এই পিএন এর মান যদি পাই, এটাকে ইসেন্ট্রিসিটি দ্বারা গুণ করলে আমরা হচ্ছে কি এমএন এর মানটা পাবো, মোমেন্টের মানটা পাবো। তো এখানে হচ্ছে যে দূরত্বটা কত, এই ফোর্স। তার মানে আমরা মোমেন্টটা নিব কোন কোন পয়েন্টের সাপেক্ষে? মোমেন্ট নিব এই সেন্ট্রয়েডের সাপেক্ষে। এখন এইবার একটু আসি, সেন্ট্রয়েড হচ্ছে এই বরাবর, তাই না? এই পয়েন্টের সাপেক্ষে আমরা মোমেন্ট নিচ্ছি। তাহলে এই পয়েন্টের সাপেক্ষে কি কি ফোর্স আছে? একটা হচ্ছে এই কম্প্রেসিভ ফোর্সের বা মানে কি বলে কংক্রিটের কম্প্রেশন আছে। তাহলে এই ফোর্সটা হচ্ছে এই বরাবর কাজ করতেছে, এটা হচ্ছে কংক্রিটের। তাহলে এই ফোর্স কোন দিকে ঘোরাচ্ছে? মানে এই পয়েন্টের সাপেক্ষে আমরা মোমেন্ট ইকুয়েশনটা যদি লেখার চেষ্টা করি, তাহলে এই ফোর্স ঘোরাচ্ছে হচ্ছে কি এই পয়েন্টের সাপেক্ষে, সে ঘোরাবে এই দিকে, তাই না? আবার এখানে যে স্টিলের ফোর্স আছে সেটাও এই দিকে ঘোরাচ্ছে। আবার এখানে যে স্টিলের ফোর্স আছে আমরা কিন্তু এই পয়েন্টের সাপেক্ষে দেখতেছি বা সেন্ট্রয়েডের সাপেক্ষে, এইটাও কিন্তু এই দিকে ঘোরাচ্ছে। তার মানে এই পয়েন্টের সাপেক্ষে এই তিনটা ফোর্সেই এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে
মোমেন্ট ক্রিয়েট করবে, তাই না? তাহলে এই তিনটা ফোর্সের ইকুয়েশন, মোমেন্ট ইকুয়েশন কি আসবে? পজিটিভ আসবে না? অথবা মানে একই দিকে আসবে, তাই না? একই দিকে আসবে না? जी भाई। যেহেতু আমরা যে পয়েন্টের সাপেক্ষে, তোমরা কি বুঝতেছো আসলে আমরা যে পয়েন্টের সাপেক্ষে মুভমেন্ট নিচ্ছি, এই পয়েন্টের সাপেক্ষে এই তিনটা ফোর্সই একই দিকে ঘোরাচ্ছে। তাহলে একই দিকে যদি ঘোরায় তার মানে কি হবে? একই দিকে দিকে যদি ঘোরায়, মোমেন্টের ইকুয়েশনের ডিরেকশন কি একই হবে না? হয়তোবা পজিটিভ হবে জি অথবা ভাই। নেগেটিভ হবে, তাই তো? এই কারণে দেখো এই জি। ইকুয়েশনের মধ্যে এই তিনটা ফোর্সের মান, এখানে কিন্তু মোমেন্টের মানটা পজিটিভ, মানে কি বলে, মানে প্লাস দেয়ার। তাহলে মোমেন্টের ইকুয়েশনটা কি আসতেছে? তাহলে প্রথম নাম্বার আসি, যে এখানে যে প্রথম যে ফোর্স, এই যে কংক্রিটের কারণে যে ফোর্স, কংক্রিটের ফোর্স কত? 0.85 এফসি প্রাইম এ বি, তাই না? আমরা একটু আগে দেখে আসলাম এই যে 0.85 এফসি প্রাইম এ বি। এবং এই কংক্রিটের এই নিউট্রাল এক্সিস থেকে এই পর্যন্ত দূরত্ব কত আমরা কিন্তু বের করে রাখছি। নিউট্রাল এক্সিস থেকে এই পর্যন্ত দূরত্ব কত? এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে h/2 মাইনাস a/2। তার মানে এই যে কংক্রিটের কারণে এই মোমেন্টটা আমরা পাবো যে 0.85 এফসি প্রাইম এ বি গুণন h/2 মাইনাস a/2। এতটুকু অংশ হচ্ছে কংক্রিটের কারণে, মানে এই মোমেন্টটা পাবো। আর এখানে যে এই যে টেনসাইল কি বলে কম্প্রেসিভ জোনে যে স্টিল আছে, এই স্টিলের ফোর্স কত? এস প্রাইম এফ এস প্রাইম। আর এই স্টিলের জোন থেকে এই পর্যন্ত দূরত্ব কত? সেন্ট্রয়েড পর্যন্ত দূরত্ব। আমরা জানি ফোর্স গুণন দূরত্ব মানে মোমেন্ট। তার মানে এস প্রাইম এফ এস প্রাইম গুণন h/2 মাইনাস ডি প্রাইম। তাহলে এই যে পরের জোনটা কিন্তু আসতেছে এফ এস প্রাইম এ এস প্রাইম h/2 মাইনাস ডি প্রাইম। এতটুকু ক্লিয়ার? जी भाई क्लियर। তারপরে যেটা আসতেছে সেটা হচ্ছে কি, এই স্টিলের কারণে, তার মানে এই স্টিলের কারণে এইটার ফোর্স কত? এস এফ এস। আর এখান থেকে এই পর্যন্ত দূরত্ব আমরা কিন্তু বের করে রাখছি ডি মাইনাস h/2। তাহলে এখান থেকে এই পর্যন্ত এফ এস এস ডি মাইনাস h/2। তাহলে টোটাল আমাদের এই মোমেন্টের মানটা, এই টোটাল এই ইকুয়েশনটা আসতেছে। ঠিক আছে? মূলত ইকুয়েশন কিছু না, যদি তোমরা এই ফিগারটা মনে রাখতে পারো সেটা হচ্ছে যে এই ইকুয়েশনে মনে রাখতে পারবা, এবং এট দ্য সেম টাইম এই মুভমেন্টের ইকুয়েশন মনে রাখতে পারবা। সুতরাং এখানে তেমন হওয়ার কথা না আর কি। তো আমরা যদি এই দুইটা ইকুয়েশন বুঝতে পারি, দেন আমরা সামনের দিকে আগাইতে পারি আর কি। কারো কোনো সমস্যা থাকলে বলো, আবার রিপিট করি। आई थिंक কারো सो। কোনো সমস্যা হ্যাঁ, বুঝি নাই। ভাই মনে হয় কারোর সমস্যা নাই, আগানো যেতে পারে। আচ্ছা, ঠিক আছে। মানে দুইটা বিষয় হইতে পারে, একটা হচ্ছে কারো সমস্যা নাই অথবা কেউ বুঝতেছো না, তাই না? আচ্ছা, আহ যাই হোক, তো আমরা এই দুই এই স্টেজ ব্লক থেকে আমরা হচ্ছে এই দুইটা ইকুয়েশন আমরা এখান থেকে ডেরাইভ করলাম, একটা হচ্ছে 9.7 এবং 9.8। দেন আমরা এই ইকুয়েশনটা, এইটা থেকে আমরা কয়েকটা ইকুয়েশন ডেরাইভ করতে পারি। সেটা হচ্ছে জাস্ট সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করে। সিমিলার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি জানি আমরা, এখানে দুইটা ত্রিভুজ আছে তাই না, কয়েকটা ত্রিভুজ আমরা এখান থেকে ফর্ম করতে পারি। তো এখান থেকে কয়েকটা ইকুয়েশন নেয়, আমি এই ইকুয়েশন গুলো আগে দেখে আসি। তাহলে কংক্রিটের যখন ফেইলিওর হয়, কংক্রিটের এই এপসাইলন ইউ এর মানটা কিন্তু আমরা যখন বিমের ক্ষেত্রে পড়ছিলাম, এপসাইলন এস এর মান বিভিন্ন সময় বিভিন্নটা হয়েছে, বাট এপসাইলন ইউ এর মান কিন্তু কি ছিল? এপসাইলন ইউ এর মান, কংক্রিটের স্ট্রেন, ম্যাক্সিমাম স্ট্রেন কত হয় মনে আছে কারো? এপসাইলন ইউ কি কংক্রিটের স্ট্রেন, তাই না? তো এপসাইলন ইউ এর মান কত হয় ভাই যখন 0.003। হ্যাঁ, 0.003। তার মানে এপসাইলন ইউ এর মানটা কিন্তু আমাদের জানা, তাই না? এবং কোনো একটা কলামের সেকশন যদি জানা থাকে, তার মানে আমাদের এখানে ডি প্রাইম এর মানও জানা, ডি এর মান জানা, এইচ এর মান জানা, অনেক কিছুর মান জানা, তাই না? এখান থেকে আমরা যদি এই এপসাইলন এস, তার মানে হচ্ছে এই যে টেনশন জোনে, টেনসাইল জোনে যে পরিমাণ স্টিল আছে, যে স্টিলটা আছে সেটা কি
সেটা কি মানে সেটার স্ট্রেন কত হবে সেটা কিন্তু বের করতে পারি। তাহলে এই যে এপসাইলন এস এর মানটা যদি আমরা বের করতে চাই, এপসাইলন এস এর ইকুয়েশনটা তাহলে কি হবে? এপসাইলন ইউ ডি মাইনাস সি বাই সি। এই ইকুয়েশন কিন্তু তোমরা আগেও দেখছো বিমের ক্ষেত্রে। একই ইকুয়েশন এখানে কিভাবে আসলো? সেটা হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করে। একটা হচ্ছে কি, এই যে এই ত্রিভুজটা এখান থেকে এই পর্যন্ত এই যে ত্রিভুজটা আছে, মানে হচ্ছে যে এই যে এতটুকু এই ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের লম্ব কত? এপসাইলন ইউ, তাই না? এপসাইলন ইউ। আর এখানে আহ, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত? এখান থেকে এই পর্যন্ত হচ্ছে সি, এপসাইলন ইউ বাই সি ইজ ইকুয়াল টু, তাহলে এই এতটুকু ত্রিভুজ, এই যে ছোটটুকু ত্রিভুজ, এই ত্রিভুজটা যদি নেই, এইটার লম্ব কত? এটা হচ্ছে এপসাইলন এস। আর এখান থেকে এতটুকু দূরত্ব কত? এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে টোটালটা হচ্ছে ডি। আর ডি থেকে যদি সি বিয়োগ করে দিই, তার মানে এতটুকু হচ্ছে ডি মাইনাস সি। তাহলে এটা হচ্ছে ডি মাইনাস সি। এখান থেকে মূলত ওই যে এপসাইলন এস এর এই ইকুয়েশনটা আসছে, এপসাইলন ইউ ইন্টু টি, মানে কি বলে, এপসাইলন এস যদি রাখি ডি মাইনাস সি উপরে চলে যাবে, ডি মাইনাস সি বাই সি। তাহলে এখান থেকে আমাদের এপসাইলন এস এর মান একটা আসতেছে, এপসাইলন এস মানে ইএস ইজ ইকুয়াল টু এপসাইলন ইউ ডি মাইনাস সি বাই সি। তাহলে এই ইএস এর মান যদি আসে, এপসাইলন এস এর মান যদি আসে, তাহলে আমরা এফ এস এর মান ইজিলি ক্যালকুলেশন করতে পারবো। এটা হচ্ছে কি, মডুলাস অফ ইলাস্টিসিটি দ্বারা এপসাইলন এস কে যদি আমরা ইএস দ্বারা গুণ করি, তাহলে আমরা এফ এস এর মান পেয়ে যাব। তাহলে এট দ্য সেম টাইম আমরা এই এখান থেকে এই ইকুয়েশন বের করতে পারি এপসাইলন এস প্রাইম। এপসাইলন এস প্রাইম বলতে কি বোঝাচ্ছে? যে এই যে এখানে যে স্টিল আছে, এই স্টিল কি পরিমাণে স্ট্রেন হবে। তার মানে এইটার ইকুয়েশন আমরা কিভাবে বের করতে পারি? এটার ইকুয়েশন বের করতে পারি এপসাইলন ইউ ডিভাইড বাই সি ইজ ইকুয়াল টু এপসাইলন এস প্রাইম ডিভাইড, এপসাইলন এস প্রাইম বলতে এই ত্রিভুজটা এখান থেকে এতটুকু লম্ব, আর এখান থেকে এতটুকু দূরত্ব কত? সি মাইনাস ডি প্রাইম, তাই না? সি মাইনাস ডি প্রাইম। তাহলে এখানে এপসাইলন এস প্রাইম থাকতেছে কত? এপসাইলন ইউ গুণন সি মাইনাস ডি প্রাইম ডিভাইড বাই সি। দেখো ইকুয়েশন কিন্তু এইটাই আছে, এই যে এপসাইলন এস প্রাইম ইজ ইকুয়াল এপসাইলন ইউ সি মাইনাস ডি প্রাইম ডিভাইড বাই সি। তো এখানে এফ এস প্রাইম যদি আমরা স্ট্রেন পাই, তাহলে স্ট্রেস কিভাবে পাবো? জাস্ট স্ট্রেন কে আমরা মডুলাস অফ ইলাস্টিসিটি দ্বারা গুণ করব, মানে ইএস দ্বারা গুণ করব। আচ্ছা, তার মানে আমরা এই এপসাইলন এস, এপসাইলন কি বলে, এপসাইলন এস এবং এফ এস, এপসাইলন এস প্রাইম এবং এফ এস প্রাইম আমরা হচ্ছে কি এই ইকুয়েশন গুলো থেকে বের করতে পারবো। এখন আসি যে তোমাদের কাঙ্ক্ষিত বিষয়, সেটা হচ্ছে ইন্টারাকশন ডায়াগ্রাম। ইন্টারাকশন ডায়াগ্রামটা কি? তো মূলত আমরা আহ, ঠিক আছে, এখানে ইন্টারাকশন ডায়াগ্রাম আসি। যে এই বিষয়টা হচ্ছে যে আমরা তো একটা বইয়ে আছে যে আমরা বিভিন্ন কন্ডিশনে এই যে পি এর মান থেকে পি পি এর মান এম এর মান বের করে আমরা হচ্ছে ডিজাইনটা করতে পারি যে এটা কি পরিমাণ লোড নেবে এবং হচ্ছে এম কি পরিমাণ মোমেন্ট নিবে। এই দুইটা থেকে আমরা হচ্ছে কি এটা ইকুয়েশন বের করতে পারি। তো এইটা এইটা খুব সহজে ডিজাইন করার জন্য বা অ্যানালাইসিস করার জন্য আমরা ইন্টারাকশন ডায়াগ্রামের হেল্প আমরা নিতে পারি। ইন্টারাকশন ডায়াগ্রামটা কি? ইন্টারাকশন ডায়াগ্রামটা হচ্ছে যে এ বেটার অ্যাপ্রোচ প্রোভাইডিং দ্য বেসিক অফ practical design is to construct a strength interaction diagram defining the failure load and failure moment for a given column for the full range of eccentricity from 0 to infinity. তার মানে হচ্ছে কি, ইন্টারাকশন ডায়াগ্রাম এমন একটা ডায়াগ্রাম যেটা রিপ্রেজেন্ট করে ফেইলিওর লোড এবং ফেইলিওর মোমেন্টের কম্বিনেশন। তার মানে ইন্টারাকশন ডায়াগ্রামের প্রত্যেকটা পয়েন্ট, এই পয়েন্টটা রিপ্রেজেন্ট করে এই মানে একটা নির্দিষ্ট কলামের জন্য ইন্টারাকশন ডায়াগ্রাম কিন্তু আলাদা আলাদা। নির্দিষ্ট কলামের জন্য ওই কলামের জন্য ইন্টারাকশন ডায়াগ্রামের উপরে যে কোনো পয়েন্ট রিপ্রেজেন্ট করে এই কি বলে, এই পরিমাণ ফোর্স অথবা এই পরিমাণ মোমেন্ট হলে কলামটা ফেইলিওর হবে। মনে হয় একটু কঠিন হয়ে গেল। এদিকে আছে পিএন। আমরা জানি এক্সিয়ালি লোডেড কলামের জন্য শুধুমাত্র পিএন থাকে। আর এদিকে আছে হচ্ছে কি এম এন। এখন একটা, এটা একটু দেখার চেষ্টা করো যে যদি
শুধুমাত্র পিএন থাকে, তার মানে শুধুমাত্র যদি কম্প্রেশন থাকে, এক্সিয়াল কম্প্রেশন মানে একেবারে এক্সিয়ালি লোড, তখন কি কোনো ইসেন্ট্রিসিটি থাকবে? ইসেন্ট্রিসিটি মানে কি নিউট্রাল এক্সিস থেকে কতটুকু দূরে আছে, তাই না? তাহলে তখন কিন্তু কোনো ইসেন্ট্রিসিটি থাকবে না, তাই না? তাহলে ইসেন্ট্রিসিটি যখন জিরো হবে তখন এই পিএন এর মান মানে এখানে যে পরিমাণ লোড নিতে পারে এটাকে আমরা পি নট দ্বারা রিপ্রেজেন্ট করলাম। ইসেন্ট্রিসিটি যখন জিরো হবে তখন এই পিএন এর মানটা এখানে পি নট দ্বারা আমরা এখানে রিপ্রেজেন্ট করলাম, তার মানে এটা হচ্ছে পি নট। তখন এটা হচ্ছে মানে এইদিকে হচ্ছে মানে এক্সিয়াল লোড আর এইদিকে হচ্ছে মোমেন্ট, বেন্ডিং মোমেন্ট। এখন তাহলে ই এর মান যদি কম হয় মানে ই এর মান যদি খুব স্মল হয়, আমরা এটাকে একটু ভিন্ন কালার দিই। আচ্ছা, আমাদের এক্সিস আছে এই বরাবর, তাই না? এখন পি এর ইসেন্ট্রিসিটির মানটা যদি একটু সামান্য হয় মানে সাপোজ আমরা ইসেন্ট্রিসিটি এই ইয়াটাকে লোডটাকে একটু সরায় দিলাম, তাহলে কি থাকবে? তো তখন এই লোডের কারণে লোডটাকে একটু সরায় দিলাম, তো ইসেন্ট্রিসিটির মান যদি ই এর মানটা যদি স্মল হয়, তার মানে এখানে পি এর মানটা বা পিএন এর মানটা বেশি হবে। মানে ইসেন্ট্রিসিটি যদি কম হয় তার মানে এখানে কি হবে, এটা হচ্ছে পি। তাহলে পিএন এর মান যত হবে ইসেন্ট্রিসিটি ই এর মান যত কম হবে তার মানে মোমেন্টের মান কম হবে, তাই না? তাহলে এখানে এদিকে যদি আমরা পি, তার মানে এখান থেকে পিএন পাবো আর এদিকে পিএন কে ইসেন্ট্রিসিটি দ্বারা গুণ করে এমএন এর মানটা পাবো। তাহলে এমএন এর মান এবং পি এর মান যদি আমরা বসাই একটা পয়েন্ট পাবো। এখন এই পয়েন্টটা কি? এই পয়েন্টটা হচ্ছে যখন যে পরিমাণ লোড এখানে দিলে এই কলামটা ফেইলিয়ার হয় ওই লোডটা। সাপোজ এখানে আমরা ধরলাম যে 100 কিপ লোড যদি আমরা 10 মিলিমিটার ইসেন্ট্রিসিটিতে কলামটার উপর প্রোভাইড করি তখন কলামটা ফেইলিয়ার হয়। তাহলে তখন এই যে পি এর মানটা এবং এম এর মানটা মানে ওই পয়েন্টের জন্য পি এবং এম এর মানটা যদি আমরা বসাই একটা পয়েন্ট পাবো। এরকম ভাবে আমরা যদি ইসেন্ট্রিসিটি আরেকটু বাড়াই, সাপোজ আমরা যদি এই পি এর মানটা আমি যদি আমি আমি এটা একটু করি যে এখানে লোড কত ছিল এর আগে, 100 কিপ লোড ছিল, আর হচ্ছে কত ইসেন্ট্রিসিটি ছিল কত 10 মিলিমিটার। তখন মোমেন্টের মান কত আসছে? মোমেন্টের মান হচ্ছে কি 100 × 10, 1000 একক, যাই হোক মোমেন্ট হচ্ছে এম এন এর মান হচ্ছে 1000 আর পি এন এর মান হচ্ছে 100। তাহলে এই পি এর মান যখন 100 হবে এবং মোমেন্টের মান যখন 1000 হবে তখন কলামটা মানে ফেইলিওর হইতো। তাহলে তখন আমরা এই একটা পয়েন্ট পাইলাম। এবং ইসেন্ট্রিসিটির মান যদি আমরা বাড়াই, তাহলে ইসেন্ট্রিসিটি মান বাড়াইলে কি পি এর মান কমতে থাকবে না? মানে এই লোড ক্যারিং ক্যাপাসিটি, এই এক্সিয়াল লোড ক্যারিং ক্যাপাসিটির মান তো কমতে থাকবে, তাই না? ইসেন্ট্রিসিটি যত বাড়াবো আমাদের এই পি এন এর মানটা তত কমতে থাকবে। তার মানে এই যে ধীরে ধীরে পি এর মানটা কিন্তু কমতেছে, এদিকে পি এর মান, এই পি এর মান কিন্তু কমতেছে। আর ইসেন্ট্রিসিটি যত বাড়াবো এম এর মান তত বাড়তে থাকবে। তার মানে এই ইন্টারাকশন ডায়াগ্রামের উপরে যতগুলো ডায়াগ্রাম আছে বা যতগুলো পয়েন্ট আছে এই প্রত্যেকটা পয়েন্ট রিপ্রেজেন্ট করে এই লোড এবং মোমেন্টের কম্বিনেশনের জন্য এই কলামটা মানে ফেল করবে। আমি কি বুঝাইতে পারলাম? জি ভাই। তার মানে আচ্ছা মানে খুব বেশি মানে লম্বা হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা এই ইন্টারাকশন মানে এই এই জাতীয় একটা ম্যাথ করেই আজকে ইনশাল্লাহ শেষ করব। তারপরে যদি ইন্টারেস্টেড হও পরে কোনো একটা সময় দেখবো। তার মানে আমরা বলতেছি যে ইন্টারাকশন ডায়াগ্রাম যেটা রিপ্রেজেন্ট করতেছে সেই ডায়াগ্রামের প্রত্যেকটা পয়েন্টে আমরা মনে মনে করি এই পয়েন্ট, তাহলে এই পয়েন্টে আমরা একটা কি পাবো? এই পয়েন্টের একটা হচ্ছে এই দিকে আসলে একটা হচ্ছে লোড পাবো, পি এর মান পাবো, আর এইদিকে আসলে হচ্ছে কি মোমেন্ট পাবো। তো এই পি এবং এই মোমেন্ট রিপ্রেজেন্ট করে হচ্ছে যে ওই পরিমাণ ফোর্স এবং ওই পরিমাণ মোমেন্টের জন্য এই কলামটা ফেইলিওর মানে ফেল করবে, মানে এই কলামটা হচ্ছে কি ফেল করবে। তো অনুরূপভাবে আমরা হচ্ছে যে এই প্রত্যেকটা পয়েন্টে সাপোজ আমরা ইসেন্ট্রিসিটির মান যদি আরো বাড়াই তাহলে পি এর মান কমবে, এম এর মান বাড়বে।
তাহলে এই মানগুলো যদি আমরা বসাই, আমরা হচ্ছে এরকম একটা ডায়াগ্রাম পাবো। এই ডায়াগ্রামটাকে বলা হচ্ছে ইন্টারাকশন ডায়াগ্রাম। আচ্ছা, ইন্টারাকশন ডায়াগ্রামটাকে আমরা কয়েকটা পার্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে কম্প্রেশন ফেলিওর রেঞ্জ। তাহলে কলামটা কিভাবে ফেলিওর হইতে পারে? তাহলে আমরা দেখলাম একটু আগে যেটা দেখে আসলাম, এখানে হচ্ছে কি কলামের কম্প্রেশন হয় আর একটা হচ্ছে টেনশন হয়। এক পাশে হইতে পারে টেনশন। এখন যদি ইসেন্ট্রিসিটি মান খুব কম হয়, তার মানে এখানে কম্প্রেসিভ ফোর্সটা অনেক বেশি থাকে, তার মানে তখন কলামটাও সম্ভাবনা থাকে যে কম্প্রেশনে ফেলিয়ার হবে। বাট ইসেন্ট্রিসিটি মান যদি খুব বেশি হয়, তার মানে কলামে তখন বেন্ডিং মোমেন্টের মান বেশি থাকে, তার মানে এটা কি বেন্ডিং এর পরিমাণটা অনেক বেশি হয়। তখন এই পাশের যে স্টিল গুলো আছে, এই যে এই পাশে যে স্টিল, এই স্টিলটা ফেলিয়ার হইতে পারে, তাই না? তার মানে টেনশনে ফেলিয়ার হইতে পারে। তাহলে ইন্টারাকশন ডায়াগ্রামে দেখো যে এখানে ইসেন্ট্রিসিটির মান যেখানে ছোট, কম, সেই জোনটাকে বলা হচ্ছে কম্প্রেশন ফেলিয়ার জোন। তার মানে সেখানে হচ্ছে কম্প্রেসিভ ফোর্স বেশি থাকে, কম্প্রেশনে ফেলিয়ার হবে। ইন্টারাকশন ডায়াগ্রাম, আচ্ছা, তো ইন্টারাকশন ডায়াগ্রাম যদি ইন্টারাকশন ইসেন্ট্রিসিটির মান যদি বেশি হয়, সেখানে কি মোমেন্ট বেশি থাকে, সেখানে হচ্ছে টেনশনে ফেলিয়ার হয়। দেন যদি ফেলিওর একই সাথে কম্প্রেশন এবং টেনশন একই সাথে ফেলিওর হয়, সাপোজ এখানে যে কম্প্রেশন মানে কম্প্রেশন হচ্ছে এই পাশে, কম্প্রেশনও ফেলিওর হইতেছে এবং একই সাথে এই স্টিলও ফেলিওর হইতেছে, মানে হচ্ছে কি এখানে টেনশনের ফেলিওর হইতেছে। একই সাথে যদি কম্প্রেশন এবং টেনশনের ফেলিওর হয়, তখন সেটাকে আমরা ব্যালেন্সড ফেলিওর কন্ডিশন বলতে পারি, তাই না? তো এই পয়েন্টটা হচ্ছে এরকম জায়গায়, এই যে এই পয়েন্ট হচ্ছে কি, এটা হচ্ছে কম্প্রেশনের ফেলিওর একই সাথে টেনশন ফেলিওর। তাহলে আমরা হচ্ছে এই পয়েন্টটাকে বলা হচ্ছে কি ব্যালেন্স ফেলিওর। তো এখানে যে রেডিয়াল লাইন গুলো দেখানো হয়েছে, এই প্রত্যেকটা লাইন হচ্ছে একটা নির্দিষ্ট ইসেন্ট্রিসিটি দেখানো হয়েছে। এই যে রেডিয়াল লাইন শোজ কনস্ট্যান্ট ইসেন্ট্রিসিটি, ই এর মান একটা নির্দিষ্ট। তার মানে এই পয়েন্টে এম এন ডিভাইড বাই পি এন, মোমেন্ট ডিভাইড বাই লোড করলে আমরা কি ইসেন্ট্রিসিটি পাবো না? তাহলে যে কোনো পয়েন্টে, এই পয়েন্টে যে মুভমেন্ট আসবে এবং এই পয়েন্টে যে লোড আসবে, এই মুভমেন্টকে লোড দ্বারা ভাগ করলে আমরা যে ই এর মান পাবো। তাহলে এই লাইন বরাবর সকল পয়েন্টের কি এই ই এর মানটা সেম থাকবে, তাই না? তাহলে এটা হচ্ছে ইবি। ইবি মানে হচ্ছে কি ব্যালেন্স ফেলিওর কন্ডিশনে যে যে ইসেন্ট্রিসিটি, সেটা হচ্ছে ইবি। তার মানে এই পয়েন্টটা হচ্ছে ব্যালেন্স ফেলিওর, এর উপরে হচ্ছে কম্প্রেসিভ ফেলিওর জোন, যেহেতু এখানে পি এর মান বেশি। এইদিকে হচ্ছে টেনশন ফেলিওর রেঞ্জ, যেখানে হচ্ছে মুভমেন্টের পরিমাণ বেশি এবং হচ্ছে ইসেন্ট্রিসিটির পরিমাণ অনেক লার্জ। আর ইসেন্ট্রিসিটি যদি ইনফিনিটি পরিমাণ থাকে, ইনফিনিটি বলতে কলামের সেকশনের বাইরে চলে যায়, তখন টোটালটাই বেন্ডিং থাকবে। এটা হচ্ছে কি এম নট, এটাকে এম নট দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে। তাহলে এইটা হচ্ছে ইন্টারাকশন ডায়াগ্রাম। ইন্টারাকশন ডায়াগ্রাম নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না ভাই, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা আম, এ, এ, একেবারে শেষের দিকে চলে আসতেছি, একটা ম্যাথ করে আমি করব। তাহলে এই যে ব্যালেন্স ফেলিওর, তাহলে ব্যালেন্স ফেলিওরের ক্ষেত্রে কি হবে, এখানে কম্প্রেশন এবং টেনশন একই সাথে ফেলিওর হবে, তাই না? তাহলে এখানে যে সি এর মানটা আমরা যেভাবে পাবো, সি ইজ ইকুয়াল টু ডি ইন্টু এপসাইলন ইউ ডিভাইড বাই এপসাইলন ইউ প্লাস এপসাইলন ওয়াই। তাহলে এইটাও মূলত এই যে এই ইকুয়েশন থেকে আসছে, মানে এখান থেকে আমরা নিয়ে আসতে পারি আর কি। এখান থেকে কিভাবে আনতে পারি, সেটা হচ্ছে আমি যদি এটাকে একটু উম মানে এরকম ভাবে একটা ত্রিভুজ আঁকি। দেখো এখান থেকে নিয়ে যদি একটা ত্রিভুজ আঁকি, এই যে এখান থেকে এই পর্যন্ত ত্রিভুজ, সরি এটা না। আচ্ছা, আমি যদি এখান থেকে এই পর্যন্ত একটা ত্রিভুজ আঁকি, আচ্ছা এক মিনিট, এখানে এই কোয়েশনটা হচ্ছে কি, আহ, আমরা যদি এটাকে একটু সিম্পলিফাই করি, মানে জাস্ট ওইখান থেকে রিলেশনটা আসে আর কি। আমরা যদি এটাকে একটু সিম্পলিফাই করি, তাহলে কি থাকে এখানে, ডি ডিভাইড বাই এপসাইলন ইউ প্লাস এপসাইলন ওয়াই।
ইজ ইকুয়াল টু সি ডিভাইড বাই এপসাইলন ইউ, তাই না? সি ডিভাইড বাই এপসাইলন ইউ ইকুয়েশন থাকতেছে এটা। তাহলে আমরা এখান থেকে এই যে উম এখান থেকে এই পর্যন্ত হচ্ছে সি, তাই না? বা এটাকে যদি আমরা উল্টায় দিই, এপসাইলন ইউ ডিভাইড বাই সি, আর হচ্ছে এপসাইলন ওয়াই, এপসাইলন ইউ প্লাস এপসাইলন ওয়াই ডিভাইড বাই ডি, এতটুকু থাকে। তাহলে এখান থেকে আমরা হচ্ছে এই ত্রিভুজটা, এই যে এই ত্রিভুজ এবং হচ্ছে কি এই ত্রিভুজটা যদি বলি, এপসাইলন ইউ ডিভাইড বাই সি থাকতেছে, বা সি ডিভাইড বাই এপসাইলন ইউ, এখান থেকে সি ডিভাইডেড বাই এপসাইলন ইউ ইজ ইকুয়াল টু, আমরা যদি এখান থেকে এই পর্যন্ত একটা ত্রিভুজ আঁকি, এই যে এখান থেকে এই পর্যন্ত, সেটা তো একই সিমিলার ট্রায়াঙ্গেলই তো, তাই না? এখান থেকে এই পর্যন্ত এই বড়টা, তাহলে এটা কি থাকতেছে? এটা থাকতেছে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ডি। তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কি, ভূমি হচ্ছে ডি, আর ডিভাইডেড বাই এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এপসাইলন ইউ, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এপসাইলন এস। তো যেহেতু আমরা বলতেছি যে ব্যালেন্স ফেলিওরের ক্ষেত্রে কম্প্রেশন এবং টেনশন একই সাথে ফেলিওর হয়, তার মানে এপসাইলন এস এর জায়গায় তখন এপসাইলন ওয়াই হয়, তাই না? যে ম্যাক্সিমাম লিমিট যেটা আছে, তাহলে এপসাইলন ওয়াই, তার মানে এখানে এপসাইলন ইউ প্লাস এপসাইলন ওয়াই, এই ইকুয়েশন থেকে এটা আসছে মানে মূলত। তো আমরা এখানে যদি ব্যালেন্স ফেলিওরের ক্ষেত্রে আমরা হচ্ছে এখান থেকে সিবি এর মানটা পাবো, যে ডি ইন্টু এপসাইলন ইউ ডিভাইড বাই এপসাইলন ইউ প্লাস এপসাইলন ওয়াই। এখান থেকে এ এর মান পাবো বিটা ওয়ান সি, দেন আমরা বাকি মানগুলো বের করতে পারবো। আচ্ছা, আমরা একটা ম্যাথে চলে আসি সরাসরি। তো এখানে দেখো এক্সাম্পল 9.1। আমি তোমাদের স্লাইডটা দেখছি, তো স্লাইডেও আমি যদি আসি ইউএসডি মেথডে, এই ম্যাথটাই দেয়া আছে আর কি। ঠিক আছে, বইয়ের 4-9 নম্বর বার এটাই দেয়া আছে, সুতরাং এখানে থেকে দেখালে বেটার হয় আর কি। তাহলে এক্সাম্পল 9.1, যে কলাম স্ট্রেন্থ ইন্টারাকশন ডায়াগ্রাম, এ 12 ইঞ্চ ইন্টু 20 ইঞ্চ। আচ্ছা, গ্যাপ দেওয়ার প্রয়োজন আছে কি, নাকি ম্যাথটা শেষ করে শেষ করব? ম্যাথটা মনে হয় শেষ হতে পারে ভাই। আচ্ছা ঠিক আছে, ম্যাথটা শেষ করে আজকে শেষ করবো ইনশাল্লাহ। তাহলে কলাম স্ট্রেংথ ইন্টারাকশন ডায়াগ্রাম, এখানে বলা হয়েছে এ 12 ইন্টু 20 ইঞ্চ কলাম ইজ রেনফোর্সড উইথ 4 নাম্বার, মানে নাম্বার 9 বার। তাহলে এখানে 12 ইন্টু 20 ইঞ্চ একটা কলাম, যেটা হচ্ছে 4টা 9 নাম্বার বার দ্বারা রেনফোর্স করে দেয়া আছে। বাকি তো আমরা এখানে এফসি প্রাইমের মান 4000 পিএসআই দেয়া আছে, আর এফ ওয়াই এর মান 60 কেএসআই দেয়া আছে। আমাদের যেটা বের করতে হবে, দা লোড পিবি অ্যান্ড মোমেন্ট এমবি অ্যান্ড করেসপন্ডিং ইসেন্ট্রিসিটি ইবি ফর ব্যালেন্স ফেইলিওর। যখন ব্যালেন্স ফেইলিওর হবে তখন ইবি এর মান বের করতে হবে, পিবি এবং এমবি এর মান বের করতে হবে। বি নাম্বারে, দ্য লোড অ্যান্ড মোমেন্ট ফর এ রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট ইন দ্য টেনশন ফেইলিওর রিজন অফ দ্য ইন্টারাকশন কার্ভ। তার মানে টেনশন ফেইলিওর রিজনে আমাদের হচ্ছে একটা লোড এবং মুভমেন্ট বের করতে হবে, এবং হচ্ছে কম্প্রেশন ফেইলিওর রিজনে একটা লোড এবং মুভমেন্ট বের করতে হবে, একটা লোড এবং মুভমেন্ট বের করতে হবে কম্প্রেশন ফেইলিওর রিজনে। আর বাকি হচ্ছে যে জিরো এসিটিসিটির ক্ষেত্রে লোড বের করতে হবে, ইন্টারাকশন ডায়াগ্রাম আঁকতে হবে। তাহলে এখানে মেইন ইয়াটা দেখো, যে যেহেতু 4টা 9 নাম্বার বার দেয়া আছে, তার মানে এইটার এই যে এস এর পরিমাণ হচ্ছে কত, 2, এবং এস প্রাইমের মান হচ্ছে কি 2। এখানে দুইটা আছে, এখানে দুইটা আছে। তাহলে এখানে এখান থেকে এই পর্যন্ত টোটালটা কত, টোটালটা হচ্ছে এইচ, এইচ এর মান দেয়া আছে 20 ইঞ্চ। এখান থেকে ডি প্রাইম দেয়া আছে 2.5, আর বাকি মানগুলো তো দেয়া আছে আমাদের এখানে। তাহলে প্রথমে আসি এ নাম্বার। তাহলে নিউট্রাল এক্সিস ফর দ্য ব্যালেন্স ফেলিয়ার কন্ডিশন, আমরা এপসাইলন ইউ এর মান জানি কত, 0.003। এপসাইলন ওয়াই এর মান ব্যালেন্স কন্ডিশনের জন্য কত, এফ ওয়াই ডিভাইড বাই ইএস, তাই না? ব্যালেন্স কন্ডিশনের জন্য এফ ওয়াই ডিভাইড বাই ইএস। এখন এগুলা যদি এইটা যদি না বুঝতে পারো, তাহলে ওই যে কি বলে চ্যাপ্টার 3-তে এগুলা খুব ডিফাইন করা ছিল, যে কোনটা কম্প্রেশন ফেলিওর, কোনটা টেনশন ফেলিওর, কোনটা ব্যালেন্স কন্ডিশন। ব্যালেন্স কন্ডিশনের ক্ষেত্রে এফ ওয়াই এর মানটা হচ্ছে কি, এফ ওয়াই ডিভাইড বাই ইএস হয়। তাহলে এটার মান এইটা। তো এই যে সিবি এর যে ইকুয়েশনটা আমরা একটু আগে দেখলাম, এখান থেকে এই যে এটা, সিবি ইজ ইকুয়াল টু ডি ইন্টু এপসাইলন ইউ ডিভাইড বাই এপসাইলন ইউ প্লাস এপসাইলন ওয়াই। তাহলে এখান থেকে আমরা এই ইকুয়েশন ইউজ করে আমরা হচ্ছে সিবি এর মানটা বের করলাম 10.3 ইঞ্চ। ঠিক আছে, তাহলে সিবি এর মান বের করলাম এখান থেকে 10.3 ইঞ্চ।
তাহলে সি এর মান যদি পাই, আমরা হচ্ছে যে বিটা ওয়ান এর মান দ্বারা যদি গুণ করি, তাহলে এফসি প্রাইমের মান দেয়া আছে কত, 4000 পিএসআই। 4000 পিএসআই এর জন্য বিটা ওয়ান এর মান কত হয়, 0.85, তাই না? 4000 থেকে তার নিচে যে এফসি প্রাইমের মান সবগুলোর জন্য কিন্তু 0.85 মান, মানে বিটা ওয়ান এর মান। তাহলে এ এর মান আমরা কিভাবে পাবো, বিটা ওয়ান সি, তাহলে এটা পাচ্ছি এ এর মান, এ ইজ ইকুয়াল টু বিটা ওয়ান সি। দেন বাকি যে মানগুলো, সেটা হচ্ছে কি এফ এস প্রাইম, এবং হচ্ছে যে কি ব্যালেন্স কন্ডিশনের জন্য এফ এস মানে হচ্ছে কি এফ ওয়াই, মানে হচ্ছে যে তোমরা কি বুঝতেছো কিনা, এই যে এই পাশে যে স্টিল ব্যালেন্স কন্ডিশনের জন্য আমরা আগেই বললাম যে এখানে কম্প্রেশনও ফেলিওর হবে, একই সাথে স্টিলও ফেলিওর হবে। স্টিল ফেলিওর হওয়া মানে হচ্ছে কি স্টিল তার ম্যাক্সিমাম লিমিট এফ ওয়াই পর্যন্ত পৌঁছে যাওয়া। তার মানে এখানে এফ এস এর মান এফ ওয়াই এর মান সমান। বাকি এখানে এফ এস প্রাইম এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে এফ এস প্রাইম এর মান, এই যে যে ইকুয়েশন ছিল পয়েন্ট মানে এপসাইলন ইউ ইন্টু ইএস, তারপর হচ্ছে ডি মাইনাস, সরি, এ মাইনাস, না, সি মাইনাস ডি প্রাইম ডিভাইড বাই সি। এই যে এখানে সবগুলো ইকুয়েশন আমরা অলরেডি দেখে এসেছিলাম যে এপসাইলন ইউ ইএস সি মাইনাস ডি প্রাইম ডিভাইড বাই সি। তাহলে এই মানটা অবশ্যই এফ ওয়াই এর তুলনায় ছোট হইতে হবে। ম্যাক্সিমাম মান হচ্ছে কি এফ ওয়াই পর্যন্ত আমরা নিতে পারবো। তাহলে আমরা এখানে বের করলাম যে এফ এস প্রাইম এর মানটা আসতেছে 65.9, বাট এফ ওয়াই এর মান কত, 60 কেএসআই। তার মানে এফ এস প্রাইম এর মান আমাদের কি এফ ওয়াই পর্যন্ত নিতে হবে, মানে এফ এফ ওয়াই পর্যন্ত আমরা নিতে পারবো। দেন আমরা হচ্ছে কি এখানে এই যে পিবি এর মান, এখন ওই ইকুয়েশন, যে ইকুয়েশন আমরা দুইটা প্রমাণ করছিলাম, একটা 0.85 এফ সি প্রাইম এবি প্লাস এফ এস প্রাইম এ এস প্রাইম মাইনাস এফ এস গুণন এ এস। তাহলে এই সরাসরি আমরা যদি ভ্যালু বসায় দেই, এই মান বসায় দিলে আমরা এখানে 357 পাচ্ছি পিবি এর মান, মানে ব্যালেন্স রিএনফোর্সমেন্ট কন্ডিশনে পিবি এর মান পাচ্ছি। দেন হচ্ছে ব্যালেন্স মোমেন্ট, তাহলে এই যে মোমেন্টের যে ইকুয়েশন আছে, তাহলে এই ইকুয়েশনের মধ্যে যদি আমরা সব মানগুলো বসাই দিই, টোটাল মান জানা আছে এখানে 0.85 এফ সি প্রাইম এবি এর মান জানা আছে সবগুলো মান, এটা যে 0.85 এফ সি প্রাইম এবি, তাহলে এইচ এ সবগুলোর মান কিন্তু আমরা অলরেডি এখান থেকে জানি, তাই না? এখানে এইচ এ এর মান তো বের করলাম, এফ এস প্রাইম এর মানও বের করছি 60, তারপরে এফ এস এর মানও 60, এ এস মান সবগুলো মান জানা। তাহলে এখানে এমবি এর মান পাচ্ছি। তাহলে ইন্টারাকশন ডায়াগ্রামের কিন্তু একটা পয়েন্ট পেয়ে গেলাম, এটা হচ্ছে পিবি এবং এমবি। তাহলে যখন ইন্টারাকশন ডায়াগ্রাম আঁকবো তখন এই যে পিবি এবং এমবি এর মান, তাহলে এখানে পিবি 357, এমবি এর মান কত, 317। এই যে পিবি এর মান 357, এমবি এর মান 317, আমরা হচ্ছে যে এটার করেসপন্ডিং যদি আমরা ইসেন্ট্রিসিটির মান বের করতে চাই, এম ডিভাইড বাই পি করলে আমরা এখানে ইসেন্ট্রিসিটি পাচ্ছি 10.33, মানে 10.66 ইঞ্চ। তাহলে এখানে এক নাম্বার প্রবলেম আমাদের হইলো, এক নাম্বার কন্ডিশন, যে পিবি এমবি এর মান বের করতে হবে, করেসপন্ডিং ইসেন্ট্রিসিটি বের করতে হবে। তারপরে যেটা বের করতে বলছে, দ্য লোড অ্যান্ড মোমেন্ট ফর এ রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট টেনশন ফেইলিওর রিজন। তাহলে টেনশন ফেইলিওর রিজনের ক্ষেত্রে কি হবে, টেনশন ফেইলিওর রিজনের ক্ষেত্রে যদি টেনশন ফেইলিওর হয়, তার মানে তখন আমাদের কি কন্ডিশন, টেনশন ফেইলিওর হইলে আমাদের হচ্ছে সিবি এর মানটা হচ্ছে ছোট হবে। কারণ কেন সিবি ছোট হবে, এখানে সিটা কোনটা, সি হচ্ছে নিউট্রাল এক্সিস থেকে এই পর্যন্ত, মানে নিউট্রাল এক্সিস থেকে এখান থেকে লাস্ট পর্যন্ত যে দূরত্ব, এটা হচ্ছে সি। এখন যদি টেনশন ফেইলিওর হয়, তাহলে এখান থেকে কি ইসেন্ট্রিসিটির মান বেশি, তার মানে হচ্ছে কি এখানে কম্প্রেশন জোনটা কমে যাবে, তাই না? তাহলে এই সি এর মান কিন্তু তখন কমে যাবে। তাহলে ব্যালেন্স কন্ডিশনে যে সি এর মান পাইছি, টেনশন রিজিয়নে সি এর মানটা তার টেনশন রিজিয়নে সি এর মানটা সেটা তুলনায় ছোট হবে। তার মানে ব্যালেন্স কন্ডিশনে যে সি পাইছি, এই সি এর মান কত, এখানে এই যে সি এর মান, আমাদের সি এর মান আসছে কত, 10.3। এই 10.3 তুলনায় সি এর মান যদি আমরা কম ধরে কোন একটা মান বের করি, সেটাই হবে কি টেনশন রিজিয়নে। আর এই সিবি এর মানের তুলনায় যদি আমরা সি এর মানটা বেশি ধরে করি, সেটা যাবে কি কম্প্রেশন জোনে। তাহলে এখানে এই কাজটাই করা হয়েছে যে আমরা এনি চয়েস অফ সি স্মলার দেন সিবি, সিবি এর তুলনায় ছোট কোন একটা সি এর মানের জন্য আমরা যে মানটা বের করব সেটা কি টেনশন রিজনে যাবে, তাই না? তাহলে আমরা সি এর মান
ফর এক্সাম্পল এখানে 5 ইঞ্চ ধরে নিলাম। সি এর মান হচ্ছে যে সি এর মান আসছে কত 10.3 ব্যালেন্স কন্ডিশনে, আমরা সি এর মানটা কম্প্রেশন জোনটাকে অনেক ছোট ধরে নিলাম 5 ইঞ্চ, তার মানে টেনশনে ফেলিওর হবে। তাহলে তখন হচ্ছে কি এফএস এর মান এফ ওয়াই হবে, মানে যেহেতু টেনশনে ফেলিওর হবে তার মানে কি টেনশন স্টিল তার ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত পৌঁছবে। তাহলে এখানে এফএস প্রাইমে আগের মতো করে এফএস প্রাইমের মানটা বের করলো। এফএস প্রাইমের মান এবার কম আসতেছে, 43.3 আসতেছে। দেন আমরা এখানে আবার পিএন এর মান বের করব, পিএন এর মান বের করব এবং হচ্ছে এমএন এর মান বের করব। তাহলে এবং এইটার যে ইসেন্ট্রিসিটি আছে ইসেন্ট্রিসিটির মান বের করব, তার মানে বি বি নাম্বারে কিন্তু এটাই বের করতে বলছে, যে দা লোড এন্ড মোমেন্ট বের করতে বলছে টেনশন জোনে। এবং তারপরে সি নাম্বার হচ্ছে কম্প্রেশন জোনে। তাহলে কম্প্রেশন জোনে কত হবে, কম্প্রেশন জোনে আমরা সি এর মানটা ব্যালেন্স সি এর তুলনায় বেশি ধরবো। তাহলে ব্যালেন্স আসতেছে ছিল 10.3, আমরা এখানে সি এর মান ধরলাম 18 ইঞ্চ। তাহলে 18 ইঞ্চ ধরলে এখানে এফএস এর মানটা আসতেছে -2 কেএসআই। ভ্যালু যা আসুক আমরা তাই ইউজ করব। আর এফএস প্রাইম এর মান আসতেছে 75 কেএসআই, বাট আমরা ম্যাক্সিমাম নিতে পারবো কত 60 কেএসআই, মানে 60 নিতে পারবো, তার মানে এফএস প্রাইম এর মান হচ্ছে 60। দেন আমরা পিএন এর মান বের করব, সেম ইকুয়েশন এমএন এর মান বের করব। তাহলে এইখান থেকে করেসপন্ডিং ইসেন্ট্রিসিটি বের করব। তার মানে আমরা কিন্তু এই যে ইন্টারেকশন ডায়াগ্রামে একটা হচ্ছে পিবি পাইলাম, দেন এই পয়েন্টটা পাইছি, এই পয়েন্ট পাইছি, তিনটা পয়েন্ট পেয়েছি। দেন আমরা যদি পি এর মানটা মানে যদি ইসেন্ট্রিসিটি 0 হয়, একেবারে 100% যদি কি থাকে 100% এক্সিয়াল লোড থাকে, তখন আমরা এর আগের যে ইকুয়েশন আমরা দেখছিলাম সেখান থেকে আমরা এই যে পিএন ইজ ইকুয়াল 0.85 এফসি প্রাইম এজি এফ ওয়াই গুণন এএসটি বা এই ইকুয়েশন যে কোনো একটা ইকুয়েশন দিয়ে আমরা বের করলে আমরা পিএন এর বা পি নট এর মানটা পাবো। ঠিক আছে, এইটাই হচ্ছে টোটাল এই ম্যাথ। এখানে পি এর মান বের করতে বলছে, এই যে পি এর মান পি নট এর মান হচ্ছে যে 1056, দেন ইন্টারাকশন ডায়াগ্রাম আঁকতে বলছে। তাহলে এদিকে পি এর মান বসাবো, এদিকে এম এর মান বসাবো, আমরা কিন্তু কয়েকটা পয়েন্ট পাইছি, এই পয়েন্ট পাইছি, এই পয়েন্ট ব্যালেন্স কন্ডিশন, এই পয়েন্ট, দেন এই পয়েন্ট পাইছি। দেন আমরা এই ইন্টারাকশন ডায়াগ্রামটা এঁকে ফেলতে পারবো। মনে হয় মাথার উপর দিয়ে গেল যারা আছো। এই বুঝতে পারছো কি? না বুঝলে ভিডিওটা দেখো আবার। আশা করি এই পর্যন্ত বিষয়গুলো ক্লিয়ার হবে। জি ভাই, কয়েকবার প্র্যাকটিস করলে পারা যায়। আচ্ছা, তো এইটা হচ্ছে তোমাদের যে স্লাইডটা আমাকে দেওয়া হয়েছে, আমরা যদি আসি এই যে ইউনিএক্সাল বেন্ডিং এর এই ম্যাথটা, এখানে যে ম্যাথটা ছিল এটা হচ্ছে ওই বইয়ের ওইখান থেকে পাবা আর কি। দেন এই ইউনিএক্সাল বেন্ডিং এর আমরা যেটা দেখলাম সেটা কিন্তু ইউএসডি মেথড। ঠিক আছে, আরেকটা পার্ট তোমাদের কলামের ক্ষেত্রে বাকি আছে, যেটা হচ্ছে কি ডব্লিউএসডি মেথডে কি বলে ইউনিএক্সিয়াল বেন্ডিং, ইউনিএক্সিয়াল বেন্ডিং এর ডব্লিউএসডি মেথড। বাইএক্সিয়াল মেথড আসলে ম্যাথ আসার সম্ভাবনা খুব কম, বাইএক্সিয়াল মেথড একটু কমপ্লেক্স তো। তো ইউনিএক্সিয়াল মেথডের ইউএসডি কিন্তু আমরা দেখলাম। দেন এই যে এখানে আছে হচ্ছে কি খুব সম্ভবত এক্সিয়ালি লোডেড এন্ড বেন্ডিং ওয়ান এক্সিট, এটা হচ্ছে কি ডব্লিউএসডি মেথডে আছে। তো ডব্লিউএসডি মেথডে আহ এটা কিছু ইকুয়েশন, এটা তুলনামূলক সহজ আছে, কিছু ইকুয়েশন যদি মুখস্থ করা যায় বা ইকুয়েশন মনে রাখা গেলে এখানে খুব বেশি বোঝার কিছু নাই। যেমন এই ইকুয়েশন গুলো ইউজ করে এই যে এফ ডিভাইড বাই এফ এ ডিভাইড বাই এফ এ প্লাস এফ বি ডিভাইড বাই এফ বি ইজ ইকুয়াল 1, এই ইকুয়েশন গুলো ইউজ করে এফ এর মান এফ বি এর মান এই মানগুলো ক্যালকুলেশন করার, কম্প্রেশন গভর্নস হইলে এক ধরনের ইকুয়েশন আছে, টেনশন কমান হয়েছে এক ধরনের ইকুয়েশন আছে, এগুলা থেকে এম এর মান বা পি এর মান বের করা যায় আর কি। তো এটা হচ্ছে ডব্লিউএসডি মেথড, বাট আমরা যেটা বইয়ে যেটা আছে, বইয়ে ডব্লিউএসডি মেথডটা নাই আর কি লিউসনের বইয়ে। তো এখানে ইউএসডি মেথডটাই আছে। তাহলে ডব্লিউএসডি মেথডে যদি সমস্যা থাকে অন্য কোনো একদিন আহ, মানে তোমরা যদি ইন্টারেস্টেড হও অন্য কোনো একদিন দেখানো যাবে। বাট আমরা এখন আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে এক্সিয়ালি লোডেড কলামের জন্য এবং ইউনিএক্সিয়াল, তার মানে হচ্ছে এক্সিয়ালি লোডেড এবং হচ্ছে বেন্ডিং, এই দুইটার জন্য ইন্টারাকশন ডায়াগ্রাম কি বা তার যে লোড ক্যারিং ক্যাপাসিটি এই বিষয়গুলো। কারো কোনো কোশ্চেন না থাকলে শেষ করব, বা কারো কোনো যদি কোশ্চেন থাকে তাহলে করতে পারো।
ভাই, ইউনিঅ্যাক্সিয়াল বেন্ডিং আর ইসেন্ট্রিক লোডিং কি সেম জিনিস? হ্যাঁ, একই জিনিস। না, ইসেন্ট্রিক লোডিং তো বাইএক্সিয়াল এর ক্ষেত্রেও হইতে পারে, বাট ইউনিএক্সিয়াল এর ক্ষেত্রে আমাদের কলাম, মানে আমরা যদি একটা কলামের সেকশন বলি, এটা মনে করো কলামের সেকশন। তো সাপোজ আমি এটা সেন্টারটা আঁকতেছি, এটা। তো ইউনিএক্সিয়াল এর ক্ষেত্রে লোডটা পড়বে যে কোনো একটা এক্সিস বরাবর, এরকম এক্সিস বরাবর এদিকে পড়তে পারে বা এদিকে আসতে পারে, এদিকে আসতে পারে, কোনো সমস্যা নেই। বাট ইউনিএক্সিয়াল এর ক্ষেত্রে যে কোনো একদিকে একটা এক্সিস বরাবর এই লোডটা থাকবে। বাট বায়াক্সিয়ালের ক্ষেত্রে এই লোডটার এই এক্সিস বরাবর থাকবে না, সেটা হচ্ছে কোনো মিডলে কোনো একটা জায়গা থাকবে। তাহলে মিডলে কোনো একটা জায়গা যদি লোড থাকে, তার মানে এই দিক থেকেও একটা মুভমেন্ট ক্রিয়েট হবে, এই দিক থেকে একটা মুভমেন্ট ক্রিয়েট হবে। আর ইউনিএক্সিয়াল হইলে যে কোনো একটা এক্সিস এর উপরে থাকবে। মানে এটা একেবারে যদি সেন্ট্রয়েড বরাবর থাকে তখন এটা এক্সিয়ালি লোডেড কলাম আমরা বলতেছি। যদি যে কোনো একটা এক্সিস বরাবর থাকে ইউনিএক্সিয়াল, আর এর ইন বিটুইন যদি থাকে, তার মানে দুই দিকে মুভমেন্ট ক্রিয়েট হচ্ছে, তখন বায়াক্সিয়াল বলতেছি। ঠিক আছে। জি ভাই, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, মানে একেবারে আহ, বিষয়টা হচ্ছে কলামের এই ইয়াগুলো কিন্তু একেবারে কমপ্লিকেটেড। তারপরও মানে কোন জায়গা থেকে বিষয়গুলো কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে, এই যে আমি যেগুলো মুখে বললাম, এগুলাই কিন্তু এখানে ভাষায় লেখা আছে। একটু পড়ো, মানে একটু সময় নিয়ে দেখো, অ্যাটলিস্ট এই লেখাগুলো পড়ো। আশা করি এই বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। তারপরও ভিডিওটা তো থাকবে, এটা আমি আপলোড করে দিয়ে দিচ্ছি, তাহলে এটাও দেখতে পারো। আর যদি ইউনিএক্সিয়াল এর ডব্লিউএসডি মেথডে সমস্যা থাকে, ওইটা আশা করি তোমরা চোথা দেখে বা মানে কি বলে ফরহাদের ইয়াটা পিডিএফটা দেখলেও হয়তো বা ওইখানে সুন্দরভাবে ডিসক্রাইব করা আছে। আমি যার কারণে এই ডব্লিউএসডি মেথডটা দেখানো হয়েছে, মানে দেখাইছি আগে, কারণ এটা হচ্ছে মোর কনফিউজিং। তো যদি ডব্লিউএসডি মেথডের সমস্যা থাকে, এটা তো ইউএসডি মেথড, ডব্লিউএসডি মেথডের সমস্যা থাকলে আমাকে বইলো কোনো একটা সময়, বা ফ্রি থাকলে ইনশাল্লাহ ওইটা নিয়ে আলোচনা করা যাবে। ঠিক আছে। ভাই জি ভাই। আরসিসি সেশনাল টু নিয়ে কেউ অনেকে বলেছিল ভাই, আরসিসি সেশনাল টু এর মানে কি একটু ইয়া, বোঝা যাবে কিনা। আরসিসি সেশনাল টু বলতে কন্টেন্ট কি? আচ্ছা, আমি এটার রেকর্ডটা অফ করে দিই, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে।